জি, সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, হামিদুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি, আমরা আজকে আমাদের সেমিনারটা এখন শুরু করবো। জি, এলসিবিএস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ যে আজকে সেমিনারে জয়েন করার জন্য। শোনা এলসিবিএস যাচ্ছে। এর পক্ষ থেকে আজকে আমাদের সেমিনারটা হলো মূলত যে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এই বিষয়ে আমরা কিভাবে অ্যাকাউন্টিং শিখে ফ্রিল্যান্সিং করতে পারি এবং বৈদেশিক রেমিটেন্স অর্জন করতে পারি সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে নিবন্ধিত একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন নিবন্ধিত একটা প্রতিষ্ঠান, দুই জায়গা থেকে আমরা নিবন্ধিত। আমরাই সর্বপ্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীন নিবন্ধিত হয়েছি এবং আমরা এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা আমাদের যে আগামী 26 তারিখে আমরা একটা নতুন করে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর একটা ব্যাচ আমরা রানিং করব। যে সেই ব্যাচেরই আজকে আমরা একটা সেমিনার আয়োজন করছি এবং আমাদের সেমিনারটা বাকি সেশনটা শুরু করবেন আমাদের যে ট্রেনার আছেন জাহাঙ্গীর রহমান। জাহাঙ্গীর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি আমি। জি, আপনি আপনার মতো করে শুরু করবেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের কোর্স আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, যেটার অর্গানাইজার হচ্ছে এলসিবিএস। আর এটার পরিকল্পনা, স্ট্রাকচার এবং সব ধরনের কারিকুলাম পরিচিত হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস থেকে। তো আমরা দেখব এই কোর্সটা আসলে কি কি আছে এটার মধ্যে, মানে কীভাবে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, কীভাবে সাকসেসফুলি আমরা কাজগুলো করতে পারি এখানে, তারপরে স্কোপগুলো কি এবং আমাদের কি কি স্কিল আসলে জানা উচিত, একটা সামারি দেখব যেটা আমাদের পরবর্তী স্টেপ যেতে সাহায্য করবে। তো শুরুতে আমি আমার নিজের সম্বন্ধে একটু বলতে চাই। আমি হামিদুর রহমান চৌধুরী, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ফ্রম ঢাকা কলেজ, সিএমএ ইন্টার করেছি এবং স্টিল স্টাডিং, কুইকবুকস অনলাইন প্রো অ্যান্ড জিরো অ্যাডভাইজার সার্টিফাইড। তো আমি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আচ্ছা, শুনতে থ্যাংক ইউ। পাচ্ছি। এবং বিভিন্ন পাবলিক কোম্পানিতে জব করেছি লোকালি এবং স্টিল কাজ করছি। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেছিলাম 2017-এ আপওয়ার্কে। দেন স্টেপ বাই স্টেপ অন্যান্য মার্কেট প্লেসগুলোতে আমি এন্ট্রি করেছি। তো স্কিল ডেভেলপ করেছি, বিভিন্ন স্কিল। তো আমার প্যাশন ইন্টারেস্টের মধ্যে যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার উইথ ফরেন ক্লায়েন্ট, তারপর ব্লগ অ্যান্ড ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, এবং মোস্টলি আমি লাইক করি ফ্রিল্যান্স জবে, কারণ এটা হচ্ছে ফ্রি, আসলে ঘরে বসে কাজ করা যায়। এটা অনেকে আমরা এখানে হয়তো এটা মোস্টলি লাইকলি। আর এলসিবিএস এর আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে এলসিবিএস হচ্ছে বিভিন্ন এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। আর এনএসডি এর সাথে এর একটা কোলাবোরেশন চলছে মানে নিউলি, যেটা অবশ্যই ভালো একটা পদক্ষেপ। এবং এটা শিখে যে কেউ মানে অনলাইন, ফরেন এবং লোকাল সব ব্যাপারে একটা কনসেপ্ট তৈরি হবে ইনশাল্লাহ আর কি। আর এই ধরনের টোটাল স্ট্রাকচার আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি আসলে এখানে আসা আর কি। তো আমি ফার্স্টে একটু জানতে চাচ্ছি, সবার থেকে একটু জানতে চাচ্ছি যে সবার একটু নাম, কোথা থেকে আসেন, সবাই যদি একটু বলতেন একটু একটু করে, প্রত্যেকের হ্যালো, ইন্টেন্টটা বোঝা যেত। জি, সবাই যদি একটু বলতেন কার কার আসলে এখানে আসার শোনা উদ্দেশ্য। যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরুজ্জামান। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং, অনার্স মাস্টার্স, এবং এর বাইরে আরো আছে ব্যাংকিং এ পড়াশোনা করছি। আমি 15 বছর ধরে চাকরি করছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে। যেহেতু ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং, ফ্রিল্যান্সিং করবার জন্য আমি অনলাইন মার্কেট প্লেস গুলোতে দেখেছি আর কি কাজ করছেন মানুষ, তো সেই জন্য আসলে আগ্রহটা জন্মালো যে আমার স্কিলটাকে কিভাবে মার্কেট প্লেসে কাজে লাগানো যায়। আর এই জন্যই আসলে আপনাদের এই সেমিনারে অ্যাটেন্ড করা। ধন্যবাদ সবাই। জি, থ্যাংক ইউ। আমি তানভীর আহমেদ। আমি over the 10 years experience in job experience আর অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। আর হামিদ ভাই, আমিও সিএমএ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, থ্যাংক সিএমএ ইউ, ইন্টার লেভেলে আছি। গুড গুড। ঠিক আছে। অ্যাকাউন্টিং এ যেহেতু পড়াশোনা প্লাস জব করতেছি কস্ট এন্ড বাজেট ডিপার্টমেন্টে, একটা আরএমজি কোম্পানিতে, গ্রুপ অফ কোম্পানিতে।
আচ্ছা তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং আমি আসলে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া প্লাস ইন্টারন্যাশনাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখছি, ঠিক আছে। জবের পাশাপাশি অল্টারনেটিভ একটা ইনকাম সোর্স হিসাবে নেওয়ার জন্য আর আমার যে স্কিলটা আছে স্কিলটাকে ডাইভার্সিফাইড করার জন্য বেসিক্যালি এখানে ইয়া করা আর কি, তাদের সাথে পরিচয় হওয়া প্লাস কোর্স করা আর ইয়া পোষণ করা আর কি। জি ওয়েলকাম। যে আমি মিনাল কান্তিদেব, আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, আমি মানে প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের উপর কাজ করতেছি মোর দেন 15 ইয়ার্স। আমি মূলত ওই যে ফ্রিল্যান্সিং ব্যাপারে গত অনেক বছর ধরেই শুনতেছি এবং প্র্যাকটিক্যালি আসলে নিজে অনেক সময় আপওয়ার্কের কিছু অ্যাকাউন্ট আমি একটা খুলেছিলাম এবং ট্রাই করেছিলাম, কিন্তু আসলে সেরকম মানে ওই কাজ পাওয়া হয় না আর মানে করা হয় না আর কি। তো নিজেকে আরো মানে স্কিলটা ডেভেলপ করার জন্য কিভাবে মানে এই ফিল্ডে কাজ করা যায় সেই সম্পর্কে আরো একটু ভালো ধারণা পাওয়ার জন্য মূলত এখানে অ্যাটেন্ড করা। ওকে থ্যাংক ইউ। জি আমার নাম সুজিত কুমার সরকার, আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, আইটি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। আমি একটা কোম্পানিতে মানে অ্যাটলাস শিপিং লাইন্স লিমিটেড, এদের ট্রেডিং কোম্পানি এবং পাশাপাশি C&F কোম্পানি। তো এই কাস্টমস, ভ্যাট, ট্যাক্স এই তিনটে ডিপার্টমেন্টেই আছি আর কি, দেখছি। আর পাশাপাশি মানে এই ফ্রিল্যান্সিং এর কথা মানে শুনি এবং দেখি, মানে অনেকের কাছে শুনছি এবং এর জন্য এটা জানার জন্য এবং এটা কিভাবে কাজ করা যায় তাই ওই আগ্রহের কারণে এখানে জয়েন করা। ওকে ওয়েলকাম। দেন এনিওয়ান? জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়ালাইকুম আশরাফুল আসসালাম। হোসেন। আমার আমার ব্যাকগ্রাউন্ড, আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স। আমি একটা স্টক ব্রোকারে প্রায় 15 বছর যাবত কাজ করতেছি অ্যাকাউন্টসেই। তো আমার ইচ্ছা মানে ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করা যায় বা ওখান থেকে কিভাবে কাজ মানে ঠিকঠাক মতো করা যায় এই বিষয়ে একটু জানার জন্য মানে ওয়ার্কশপে জয়েন করা আর কি আপনাদের সাথে। ওকে ওয়েলকাম। Thank you. জি থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। স্যার আমি একটা প্রাইভেট এনজিওতে আছি, কক্সবাজার ফাইন্যান্সে কাজ করি আর কি। স্যার এটা হচ্ছে বিভিন্ন এটা আমরা আচ্ছা তো হ্যাঁ ভাই, তাহলে তো দেখার পরে আসলে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করা যায়, মানে আউটসোর্সিং সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা দেখি আর কি, তো এটার আগ্রহের কারণে আসলে এখানে অ্যাড করা আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওমর শরীফ। আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং, মাস্টার্স হচ্ছে অ্যাকাউন্টিং এ, আইসিএমএ ইন্টারমিডিয়েটে আছি। আমি একটা আরএমজি তে আছি। আসলে নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং নিজের নলেজটা শেয়ার করার জন্য এবং কিছু শেখার জন্য এই ওয়ার্কশপটা জয়েন করা, স্পেশালি ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন করা এবং এটা সম্বন্ধে জানাটার জন্যই এখানে অংশগ্রহণ করা। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি আলামিন বলছিলাম সাভার থেকে। সো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি বিবিএ এর উপরে অ্যাকাউন্টিং নিয়ে, and এখন জগন্নাথ ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করতেছি অ্যাকাউন্টিং এর উপরে। সো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। বেসিক্যালি আমি এখানে আউটসোর্সিং এর যে জিনিসটা একটু বাড়তি ইনকাম, তো সেই ব্যাপারে একটু ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম। বেসিক্যালি বেশিরভাগ জায়গায় দেখতেছিলাম ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং এন্ড অনেক অনেক কিছু দেখতেছিলাম, বাট আমার প্রফেশন এন্ড ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাকাউন্টিং নিয়ে। হঠাৎ করে দেখলাম আপনাদের এখানে একটা ওয়েবসাইট বা লিঙ্ক যেখানে দেখাচ্ছে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং। তো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু অ্যাকাউন্টিং, সো আমি একটু ট্রাই করতে চাইছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ড এন্ড আমার প্রফেশনের উপর ভিত্তি করে যদি কিছু এক্সট্রা বা কিছু ডিপ নলেজ জানা যায়, সেজন্য এখানে জয়েন করা। ওকে ওয়েলকাম। সো আমাদের টাইটেল হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং। আচ্ছা, মানে আমরা এখানে যারা সবাই তো মোটামুটি কোনো জায়গায় খুব একটা অ্যাকাউন্ট নেই বা অনলাইন যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো আছে এগুলো তো অ্যাকাউন্ট করা নেই, তাই না? এটা তো কনফার্ম। হ্যাঁ মানে একটু ধারণা আছে আর কি ওই থেকে আমাদের একটু ভালো করে জানার জন্য, তাই না? জি। ওকে গুড। তা আমি বলি আউটসোর্সিংটা আসলে কি, যেমন একটা মানে একটা নামেই বুঝি যে আউটসোর্স করা। এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, মানে একটা কোম্পানি যখন তার ইন্টারনাল এমপ্লয়ীদেরকে কাজ না দিয়ে মানে আউটসোর্স করে হায়ার করে তার একটা সেগমেন্টের জন্য, যে কোনো একটা অপারেশনের জন্য হয়তো
মানে পার্ট টাইম অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটাকে আমরা আউটসোর্স করে তার কার্যক্রম চালানোকে বোঝাই আর কি। এটা বিভিন্ন টাইপের হতে পারে, ম্যানুফ্যাকচারিং, কাস্টমার সার্ভিস, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ, আইটি ইত্যাদি অনেক ধরনের হতে পারে। আর আউটসোর্সটা করে আসলে কোম্পানিগুলো তাদের মানে খরচ কমানোর জন্য আর কি, যেহেতু রেগুলার এমপ্লয়ীদের জন্য আলাদা একটা খরচ লাগে, অনেকগুলো পলিসি মেনটেন করতে হয়, যেটা লাগে না আর কি। সেটাও ডোমেস্টিকলি হতে পারে, আউটসোর্সিং এবং ইন্টারন্যাশনাল হতে। এগুলো বলতেছে আসলে আমাদের স্কোপগুলো বোঝার জন্য আর কি, কারণ আমরা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিং বলতে শুধু যে ধরেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেই কাজ করতে হবে ব্যাপারটা এরকম না, সেটা আমাদের লোকাল হতে পারে অথবা আমাদের সাবকন্টিনেন্ট দেশ, কাছাকাছি দেশগুলোতে হতে পারে। আলটিমেটলি তো আমরা বুঝলাম যে এখানে কাজ করে আসলে আমাদের একটা ইনকাম সোর্স, মানে ইনকাম করা বা আমাদের যে স্কিলগুলো আছে, স্কিলগুলোর মাধ্যমে আমরা অন্য কারোর সাথে শেয়ার করে একটা আর্নিং বা আমাদের একটা ভালো লাগার কিছু করা আর কি। তো আউটসোর্সিং আসলে সেটা ডোমেস্টিকও হতে পারে এবং ইন্টারন্যাশনাল হতে পারে। আর ইন্টারন্যাশনাল যেই আউটসোর্সিংটা হয় এটাকে অন্য কথায় আবার অফশোরিংয়ে বলে। আর ফ্রিল্যান্সিংটা কি আসলে? ফ্রিল্যান্সার হচ্ছে ফ্রিল্যান্স, তাই না? মানে একটা ফ্রিভাবে সে কাজ করবে, ফ্রিভাবে সে অফলাইনও করতে পারে, অনলাইনও করতে পারে, এবং সে ইন্ডিভিজুয়াল হতে পারে, টিমের মাধ্যমে হতে পারে, অথবা কোনো এজেন্সির মাধ্যমে সে কাজ করতে পারে, এবং তার কোনো ফুল এমপ্লয়মেন্ট সিস্টেম না, ইচ্ছা মতো কাজ করলে স্বাধীন। হ্যাঁ, এটা রিমোটলি হতে পারে অথবা এটা অফলাইনে হতে পারে, অনলাইন দুইটাই হতে পারে, অর্থাৎ সে স্বাধীনভাবে কাজ করবে। মাল্টিপল প্রজেক্ট থাকে, তারপরে এখানে ডিপেন্ডেন্ট ক্লায়েন্টস থাকে, একসাথে সে ফ্রিল্যান্সার একসাথে সবার সাথে কাজ করতে পারে মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে। তো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে, মানে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে টোটাল ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কাজ হয়। প্রোগ্রামিং হয়, রাইটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইনিং হয়, কনসাল্টিং, এবং অ্যাকাউন্টিং বুককিপিংটা আসলে প্রত্যেকটার মতো এটারও কিন্তু একটা আলাদা একটা কি বলে একটা ক্যাটাগরি আছে, মানে মার্কেট প্লেসগুলোর মধ্যে এখানেও অ্যাকাউন্টেন্টের অনেক কাজ আছে আসলে। ফরেন ক্লায়েন্টের জন্য যারা অ্যাকাউন্টিং ভালো পারে, সফটওয়্যার ভালো পারে, তাদের জন্য হিউজ একটা স্কোপ আছে আসলে। আর এই ফ্রিল্যান্সারদের কাজগুলো দুইভাবে কাজ করে, নর্মালি ফিক্সড রেটে এবং আওয়ারলি বেস করে যে যেভাবে চুজ করে আর কি, অথবা ক্লায়েন্ট যেভাবে চায়। ফ্রিল্যান্সারদের সম্পর্ক হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি উইথ ক্লায়েন্টস, ডিরেক্টলি ক্লায়েন্টস হয়। আর আউটসোর্সিং ইনভলভস থাকে কিভাবে, বিজনেস টু বিজনেস রিলেশনশিপ উইথ কোম্পানিজ। ফ্রিল্যান্সারদের আসলে কন্ট্রোল খুব একটা নেই, তাদের নিজের ইচ্ছা মতোই সে কাজ করতে পারে, ক্লায়েন্টের সাথে যদি ভালো ম্যানেজ করতে পারে। তো এই দুটার ডিফারেন্সটাও ইনশাআল্লাহ একটু বোঝা গেছে না? এটা আসলে স্কোপটা বোঝার জন্য বলছি আর কি, এটা হয়তো নর্মাল একটা ব্যাপার স্যাপার না বললেও হতো। তো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিং আসলে আমাদের কি জিনিসটা? ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিং হচ্ছে মানে আমাদের অ্যাকাউন্টিং যে কনসেপ্টটা আমরা সার্ভিসটা আমরা ক্লায়েন্টকে ফুল টাইম হতে পারে, হয়তো 5-6 ঘন্টা 8 ঘন্টা হতে পারে, বা 3-4 ঘন্টা হতে পারে, সপ্তাহে কয়েকদিন হতে পারে, এরকম। আর ফ্রিল্যান্সাররা তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এটা বিভিন্ন ধরনের, যেমন বুক কিপিং করতে পারে, ট্যাক্স প্রিপারেশন করতে পারে, ফিনান্সিয়াল যে অ্যাকাউন্টিংয়ের যে ইয়েগুলো ক্যাটাগরিজ জবগুলো আছে আর কি, ফিনান্সিয়াল অ্যানালাইসিস করতে পারে। আর ফ্রিল্যান্সিং ইন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে একই ফ্রিল্যান্সার মাল্টিপল ক্লায়েন্টসের সাথে বিভিন্ন শিডিউলে কাজ করার একটা সুযোগ থাকে। এটা অবশ্য সব ফ্রিল্যান্সারদের একই অবস্থা। আর বেনিফিটটা যদি বলি, বেনিফিটটা কি আসলে ফ্রিল্যান্সারদের? বেনিফিটটা আসলে আমরা সবাই প্রথমে সিলেক্ট করেছি যে আমাদের বাড়তি একটা ইনকাম দরকার, যে জব করতেছি পাশাপাশি যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, এটা আমাদের প্রথমে আমরা বেনিফিট চিন্তা করে রাখি। কিন্তু আসলে যখন আমরা এটার মধ্যে ঢুকবো বা কাজ পাবো, তখন বেনিফিটটা আমাদের মানে নিজেই চোখে দেখবো আসলে কি ধরনের বেনিফিট। মানে ফার্স্ট অফ অল যেটা হয়, এখন যেটা আমরা 9টা-5টা জব করতেছি, আসলে এটার মধ্যে আরও কিছু যোগ বিয়োগ করতে হয়, যেমন সকালে উঠে রেডি হতে হয়, আবার বিকেলে আসা একটা ঝামেলা, হ্যাঁ, আবার দেখা যায় অফিসে বিভিন্ন ধরনের পলিটিক্স হয়। তো এইগুলো থেকে সে মুক্ত। তো বেনিফিট আসলে অনেক কিছুই আছে আর কি। প্রথম বেনিফিট যেটা, এটার মধ্যে হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকে। ওয়ার্ক শিডিউল ক্ষেত্রে আমরা যেটা অনেকেই যেটা আসলে চুজ করি বর্তমান সময়ে, কাজের ক্ষেত্রে যেটা হয় আমরা নিজের ইচ্ছা মতো কাজ চুজ করে আসলে নিতে পারি, যদি আমরা ক্লায়েন্টদের সাথে ভালো ম্যানেজ করতে পারি। আর অফিসে আপনার ইচ্ছা মতো হয়তো কাজ করা যায়, যেটা বলে বস বা যেটা আপনার ডিভিশন দেয় সেটাই আপনাকে করতে হয়, আপনার ইচ্ছার স্বাধীনতা নেই আসলে। কিন্তু এক্ষেত্রে কি, এটা সম্পূর্ণ একটা স্বাধীনভাবে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করা যায়, যেটা আমি স্কিল হবো আর কি। আর ফ্রিল্যান্সারদের অবশ্যই একটা হাইচার একটা আর্নিংসের সুযোগ থাকে, যেটা ধরেন হয়তো আমরা যে রেগুলার জবের ক্ষেত্রে হয় না, একটা ফিক্সড একটা সময় হয়তো আমার একটা স্যালারি বাড়ে। কিন্তু ফ্রিল্যান্সারদের কী হয়, সে যখন বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করে, তার দক্ষতা বৃদ্ধি হয়, অনেক কিছু জানে বুঝে বা কমিউনিকেশন ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু তার ইচ্ছার মানে যে তার ইনকাম সে নিজেই বাড়াতে পারে, কিন্তু আবার তার স্কিল এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। আমরা
ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করতে চাই, কিন্তু আসলে স্কোপ কি আছে আমাদের এখানে? কি আমরা কি নর্মাল যে অফিসে জবগুলো করতেছি, তো আমাদের স্কোপগুলো কি আসলে ক্লায়েন্টের সাথে? মানে আমরা তো ধরেন অনেক কাজ করতে পারি, কেউ আরএনজিতে আসি বা কেউ সবাই তো মোটামুটি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, তাই না? সবাই তো মোস্ট অফ দেখলাম অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। তো অ্যাকাউন্টিং যে আমরা যে কাজগুলো করতেছি, হয়তো কেউ ডাটা এন্ট্রি করতেছি, বুক কিপিং করতেছি, হয়তো কেউ ফিনান্সিয়াল রিপোর্টিং নিয়ে ব্যস্ত, বা কেউ অডিট নিয়ে কাজ করতেছি, বা কেউ বাজেট করতেছি, কস্ট বাজেট এগুলো করতেছি। প্রত্যেকটা বিজনেস নেচার অনুযায়ী আমরা কিন্তু তার ওই একটা সিলেক্টেড জবই করতেছি, তাই না? আসলে কি ধরনের স্কোপ আছে মানে ফরেন ক্লায়েন্টসের ক্ষেত্রে আর কি? নর্মালি আমরা যারা বাংলাদেশ থেকে বা আমাদের সাবকন্টিনেন্ট দেশগুলো থেকে করি, আমরা নর্মাল ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলি আমাদের টার্গেট লক্ষ্য থাকে আর কি এসব দেশে। তো এইসব দেশে যেটা হয়, ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস পাওয়া যায়। হ্যাঁ, যেমন তারা হয়তো একটা বিজনেস করতেছে, পার্সোনাল বিজনেস, তার জন্য হয়তো আমাদের কিছু বুক কিপিং করা লাগে। তারপরে অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ডে আমাদের তার যে ট্যাক্সগুলো আছে প্রিপারেশন করা লাগে। তারপরে বিভিন্ন ইনভেস্টমেন্ট থাকে, তার অ্যাডভাইস দেওয়া লাগে। আর স্মল বিজনেস থাকতে পারে যেখানে আমাদেরকে হয়তো ফুল টাইম নিতে পারে, বিভিন্ন অ্যাকাউন্টিং সার্ভিস যেমন বুক কিপিং, ফিনান্সিয়াল রিপোর্টিং, সিমিলার। স্টার্টআপ বিজনেস থাকতে পারে বিভিন্ন ধরনের, তারপর নন প্রফিট অর্গানাইজেশন থাকতে পারে, কনসাল্টিং ফার্ম থাকতে পারে, ইত্যাদি। সো আমাদের এখানে আসলে ব্যাপারটা এরকম না যে, যেমন আমরা এখানে লোকালে আমরা যে জব করতেছি প্রত্যেকে, আমরা ধরেন অনেক বছর ধরে পড়ালেখা করে আজকে একটা জব করতেছি, তাও অনেকে হয়তো হ্যাপি না, ভালো লাগতেছে না, আমার অন্য কিছু করা দরকার, এরকম মনে হয় না? অনেকেরই মনে হয়। তো ফ্রিল্যান্সিংয়েও আসলে কিছু চ্যালেঞ্জ থাকে, যে আসলাম, একটা স্কিল ডেভেলপ করলাম, হ্যাঁ, তারপরে আমি 3-4 মাস পরে কিন্তু আমি কাজ পেয়ে গেলাম। ব্যাপারটা আসলে এরকম না, এখানেও কিছু আসলে চ্যালেঞ্জিং অবশ্যই আছে। নতুনদের ক্ষেত্রে যারা আগে করছে তারা তো করতেছেই, যারা এক্সিস্ট করতেছে তারা ধরেন কাজ পাচ্ছে, তাদের প্রোফাইল অলরেডি আপ করা আছে, তো তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। কিন্তু নতুন যারা, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং বেশি, কারণ হিউজলি এখন আসলে কম্পিটিশন বেড়ে গেছে। তো এখানে একটা চ্যালেঞ্জিং অবশ্যই আছে। অ্যাকাউন্টিং জবের ক্ষেত্রে যেটা হয়, ধরেন প্রোগ্রামার যারা প্রোগ্রামিং বা অন্যান্য যে প্রফেশনগুলো আছে, একটা স্কিল দিয়ে সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একই কাজ করতে পারে, তাই না? কিন্তু অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যেটা হয়, একটা ফার্স্ট অফ অল যে চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে এটার একটা পলিসি। যেমন ট্যাক্স সিস্টেম, বিশেষ করে ট্যাক্স সিস্টেম বা কিছু বিজনেস ল আছে বা পেরোল থাকে, কিছু রেগুলেশন থাকে, সেটা এক এক দেশের কিন্তু এক একটা ফলো করতে হয়। সব দেশ কিন্তু একরকম না। ইউকে, ইউএসএ, কানাডার ওখানে ট্যাক্স ল, ট্যাক্স ভ্যাট বা জিএসটি, এই রেগুলেশন এগুলো একটু চেঞ্জ হয়, তাই না? এগুলো একটু আমাদের জন্য চ্যালেঞ্জিং। তো আমরা যদি ধরেন মাল্টিপল দেশ টার্গেট করি, সেক্ষেত্রে আমাদের মাল্টিপল লগুলা আমাদের স্টেইং আপ টু ডেট শিখে রাখতে হয়, রেগুলেশনগুলা। তারপরে আমি স্কিল জানি, অনেক কিছু আমি জানি, হ্যাঁ, অনেক কিছু বুঝি, তারপরে আমাদের যে সমস্যা হয়, ফাইন্ডিং ক্লায়েন্টস, মানে ক্লায়েন্ট ফাইন্ডস বা তার সাথে কানেক্টেড হয়ে কাজ করার যে প্রথম একটা ধাক্কা লাগে, সবাই অনেকেরই হয়, এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, বিশেষ করে নতুন যারা হয়তো আসবে। কিন্তু ভয়ের কিছু নাই, এখন পাবো না বা কবে পাই এই আশা করে তো স্কিল ডেভেলপ না করে বসে থাকতে পারি না, আমাকে স্কিল ডেভেলপ করতে হবে। তো এটা আমাদের একটা অবস্টাকল হতে পারে, যে ফাইন্ডিং ক্লায়েন্টস। তারপরে যেটা হয়, ওয়ার্কলোড ম্যানেজ করা আর কি। যেমন একটা ফ্রিল্যান্সার যখন স্কিল হয়ে যায় আর কি, যখন অনেক কিছু জানে বোঝে, তখন তার কিন্তু অনেকগুলো কাজ আসতেই থাকে, তখন মাল্টিপল ক্লায়েন্টসের মাল্টিপল ধরনের চয়েস থাকতে পারে, এবং সেম টাইমে যখন সে যখন কাজ করে তার একটা ওয়ার্কলোড তৈরি হয়। কিন্তু এগুলো ম্যানেজিং করা একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে আমরা হয়তো দেখি যে এই ভাই তো অনেক টাকা কামাইছে, অনেক কিছু করে ফেলতেছে, হ্যাঁ, কিন্তু তার ব্যাক এন্ডে যে সে কষ্ট করতেছে, অনেক কিছু সে কিন্তু ফেস করতে, প্রত্যেক সেই যতজনকে দেখেন না কেন, প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব একটা ফ্যাশন থেকে সে যে আসে, তার কিন্তু একটা কষ্ট আছে, অনেকগুলা সে ওয়ার্কলোড নেয়, এবং তাদেরকে অবশ্যই সেলুট দিতে হয়। কারণ আসলে ইন্টারন্যাশনাল যারা কাজ করে, অনেকে দেখি যে ধরেন কম বয়সে অনেকেই, এবং সেই প্রত্যন্ত গ্রামগঞ্জে বসেও ভালো ভালো কাজ করতেছে, কারণ তারা ওগুলো হয়ে গেছে, ওয়ার্কলোড নিতে পারতেছে। কিন্তু হয়তো নতুন অনেকে দেখতেছে, ওরে দেখে ওর পারতেছে, আমি পারবো না কেন? হ্যাঁ, পারবেন অবশ্যই, সময় লাগবে একটু। এটা একটা চ্যালেঞ্জিং হতে পারে যে ওয়ার্কলোড নেওয়াটা নতুনদের জন্য। আর যেটা হয়, মানে লাইফ ব্যালেন্সিং একটু সমস্যা হতে পারে অনেক এর ক্ষেত্রে। যেমন অনেক কাজ আপনি হয়তো দেখা যাচ্ছে রাত্রেও করা লাগতে পারে, রাত্রে, যেমন বিশেষ করে এই কাজগুলো রাত্রেই হয়, পাবলিশ করে ওরা রাতের বেলা। তো
তো সেক্ষেত্রে আপনার রাতে জায়গা থাকতে লাগতে পারে, রাতে কাজগুলো কষ্ট হয়। তো একটা সময় কিন্তু একটা বোরিং আসতে পারে, এটা একটা চ্যালেঞ্জিং হতে পারে। আর ইনকনসিস্টেন্ট থাকে একটা ইনকামের ক্ষেত্রে, যেমন আপনি রেগুলার জবের ক্ষেত্রে একটা ফিক্সড স্যালারি থাকে যে মাসে আমি এতই পাবো, আমি বুঝতে পারতেছি। কিন্তু এক্ষেত্রে কি হয়, এটা হয়তো মাসে দেখা যায় কারো করে 1-2 লাখ আসতে পারে, আবার কেউ দেখা যায় 20-30 আরও কমে যেতে পারে। এটা একটা রেগুলার একটা ব্যাপার হয়। সো ইনকনসিস্টেন্ট একটা প্রবলেম সবার ক্ষেত্রে এটা হয় আর কি। আর রেগুলার জবের ক্ষেত্রে যেটা আমরা ধরেন বিভিন্ন পলিসি আমাদের কোম্পানিগুলো দেয়, যেমন হেলথ ইন্স্যুরেন্স দেয়, তারপরে পিএফ থাকে বা বিভিন্ন প্ল্যান থাকে না, লিভ এনক্যাশমেন্ট এগুলো থাকে। কিন্তু এক্ষেত্রে এগুলো যেহেতু নাই, এক্ষেত্রে সে নিজেরটাকে আসলে সেটিং করতে হয় আর কি। এটা একটা আমাদের একটা ছোটোখাটো চ্যালেঞ্জ বলতে পারি। সবার পরে কথা হচ্ছে কি, আমরা যদি স্কিল হয়ে কাজ পেয়ে যাই, টাকা আসলে নিজের জিনিসটা আসলে নিজেই মেনটেন করা সম্ভব, তখন কারো ধার ধারার দরকার তো নেই, তাই না? এটা হচ্ছে বড় ব্যাপার আর কি। আমাদের এখন আসি, আমাদের আসলে কাজ করতে আমাদের কি কি স্কিল আসলে আমাদের থাকা দরকার বেসিক্যালি। আমরা বুঝতে পারতেছি এখানে এডুকেশন আমরা সবাই মোটামুটি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, তাই না? অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। তো অ্যাকাউন্টিং অবশ্যই আমাদের একটা, যেহেতু আমাদের টাইটেল হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, সো আমাকে এখানে অবশ্যই অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স অথবা রিলেটেড যে মানে কনসেপ্টটা আছে আর কি, এই কনসেপ্টে আমার অধিকারী হওয়াটাই উত্তম হবে। তার কেউ যদি, আমি যদি বুককিপিং কাজ করতে চাই, যেমন একটা বুককিপিং করতে কি হয়, তো একটা যেমন পার্সেলস বা সেলস বা ছোটোখাটো কিছু টাইপ মানে পোস্টিং দিতে হয়, সেগুলো করতে পারে। কিন্তু বেসিক অ্যাকাউন্টিং থাকলে এটা সম্ভব। বাট আপনি যদি মানে অর্ডিনারি কোনো কাজ করতে চান, যেমন রিপোর্টিং যান বা আদার্স মানে কী বলে এক্সেপশনালগুলো কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টিংয়ে ভালো নলেজ থাকা চাই। সো এটা একটা প্রথম টার্গেট, এই স্কিল আমাদের এডুকেশনালি, যে ডিগ্রি ইন অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স ইত্যাদি। আর যারা প্রফেশনাল থাকে তাদের কোনো কথাই নেই, তারা এক্সট্রা একটা প্রেফারেবল পায় আর কি মার্কেট প্লেসে। এর মধ্যে যেমন সিএমএ থাকতে পারে, সিএ, এসএসসিএ বা সিবিএ, ইউসি যেটা চলে, সিবিএদের ভ্যালু বেশি আর কি আসলে। তো প্রফেশনাল থাকতে হবে, বাট না অনেকে দেখছি যে সিম্পল মাস্টার্স করে বাংলাদেশ থেকে অনেক আগে থেকে কাজ করে, তো বেশ ভালো ভালো কাজ করতেছে। আর টেকনিক্যাল যেটা দরকার, টেকনিক্যাল অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমাদের যদি আমরা বুককিপিং করলে তো পড়ে থাকলে তো হবে না, আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল থেকে শুরু করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বুককিপিং, ট্যাক্স প্রিপারেশন, সব ধরনের কনসেপ্ট থাকা চাই অবশ্যই। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে করতে গেলে আমরা দেশে একটা সিস্টেমে এটা তো ধরেন আমরা তো বুককিপিং শিখছি বা অ্যাকাউন্টিং শিখছি, কিন্তু অ্যাকাউন্টিংয়ের উপরে এখান তো অ্যাকাউন্টিংয়ে আরও বেশি শিখতে হবে। মানে যে দেশকে টার্গেট করবো ওই দেশের এই ট্যাক্সের ট্যাক্স, তারপরে ভ্যাট বা আদার যে বিজনেস ন্যাচারের সাথে যে লগুলো আছে সেগুলো আমাদের জানা চাই। এটা আমাদের একটা টেকনিক্যাল স্কিল থাকা চাই, এটা গুরুত্বপূর্ণ খুবই। আর আমাদের বিজনেস ইনসাইটগুলো বোঝা উচিত আর কি। স্ট্রংলি বুঝতে হবে বিভিন্ন বিজনেস অপারেশনগুলো কীভাবে হয়, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টগুলো হয়। এর মধ্যে যেমন মেইনলি হচ্ছে কি বড় যেটা থাকে আর কি, বাজেটিং থাকে, ফিনান্সিয়াল ফোরকাস্টিং থাকে, ক্যাশ ফ্লো এক্সেট্রা ইত্যাদি, সব ধরনের যে ইনসাইটগুলো আছে আর কি ফিনান্সিয়াল, সব ধরনের কনসেপ্ট আমাদের থাকা চাই। এটা একটা বড় একটা স্কিল হতে পারে। আর আমাদের কমিউনিকেশন স্কিল থাকা চাই অবশ্যই ভালো করে। মানে এক একটা ক্লায়েন্টসের আসলে এক একটা ধরনের ইন্টেন্ট, সেই ক্লায়েন্টসরা আসলে যারা মানে প্রফেশনাল কাজ করে পাবলিশ করে, তারা অনেকেই বলে যে ইউ মাস্ট বি গুড ইন ইংলিশ কমিউনিকেশন। এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইস্যু কাজ করে। কিন্তু এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা যদি 2-4টা লাইন লিখতে পারি তাতেও অনেক কিছু হয়ে যায়। কথা হয়তো সে সপ্তাহে একদিন হয়তো কিছুক্ষণের জন্য বলতে পারে বা মাসে 2বার বলতে পারে। আলটিমেটলি আমাদের কমিউনিকেশন স্কিল, সেটা রাইটিং হোক বা স্পিকিং হোক বা ভিডিও কলিং হোক, এটা আমাদের থাকতে হবে। আর হচ্ছে গুড অ্যানালিটিক্যাল স্কিল থাকা চাই। মানে অ্যাকাউন্টিংয়ের কাজগুলো তো আসলে বিজনেস নেচারের সাথে সম্পর্কিত। আমি যখন কাজ করতে যাব, আমাদের করতে একটা সময় আমাদের একটা অথবা স্টাডি করতে হবে আমরা যাতে অ্যানালিটিক্যাল স্কিলগুলো আমরা ভালো করতে পারি। এই জন্য আমরা স্টাডি করতে পারি বিভিন্ন অনলাইন থেকে। এমন না যে বই নিয়ে বসে থাকতে হবে। অনেকগুলো এখন রিসোর্স অনলাইনে পাওয়া যায়, ChatGPT আপনি শুধু লিখলেই যে কোনো অ্যান্সার চলে আসে। আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইজ এ ফ্যাক্টর আসলে কাজ করায়।
আমরা যার সাথে যেভাবে কাজ করি না কেন আমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কাজ করে। এটা খুবই আমাদের মানে ওই যে ছোট থাকতে যেরকম একটা রুটিন করে ফেলছি, এরকম একটা ধরেন রুটিন করে ফেলতে যে এই সময় এই ক্লায়েন্টসের জন্য এই সময় কি দিতে হবে, এবং প্রত্যেকের সাথে কমিউনিকেট করে কে কখন কি চাচ্ছে তার সাথে মেনটেন করে একটা টাইম ম্যানেজমেন্ট স্কিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল থাকা চাই। আমি করলাম আর কি হইলো আর কি, মানে থাক ওর কাজ সকালের কাজ বিকেলে দিব, বিকেলের কাজ সকালে দিব, এরকমগুলো কিন্তু সে একটা ব্যাড এফেক্ট পড়ে যায়। তারা কিন্তু খুবই একদিকে মানে দেখে সে যার সাথে কাজ করতেছে যে ফ্রিল্যান্সারটা সে কি আসলে কতটুকু ট্রাস্টি, তার কাজের উপর আন্তরিক আছে কিনা। আন্তরিক না হলে তো আপনি যে কোনো কাজই করতে পারবেন না। আপনি শত স্কিল থাকতে পারেন, আপনি খুবই অ্যাকাউন্টিং ভালো জানেন, খুবই একবারে দক্ষ, তারপর আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল, এটা আমাদের প্রত্যেকে আসলে লোকালি সব ক্ষেত্রে এটা দরকার হয় আর কি। আর বিজনেস ডেভেলপমেন্ট স্কিল থাকা চাই আমাদের, যেহেতু অ্যাকাউন্টিংটা সম্পূর্ণ হচ্ছে বিজনেস সম্পর্কিত। সো একটা ধরেন ক্লায়েন্টস তার একটা বিজনেস গোল থাকে, সে একটা বিজনেস শুরু করবে বা সে এখান থেকে প্রফিট করবে বা তার আরও আদার্স কিছু হয়তো তার টার্গেট থাকে। এই যে তার বিজনেসটা বোঝা, তারপরে সেই বিজনেসের সাথে ম্যাচ করে যে কাজগুলো করতে হয় বা ডেভেলপ করতে হয়, তারপরে পাশাপাশি তার বিজনেসের নেটওয়ার্কিং কীভাবে ভালো করা যায়, লিড জেনারেশন করা লাগে, এই ধরনের টোটালি একটা বিজনেস ডেভেলপমেন্ট স্কিল আস্তে আস্তে গ্রো করা চাই আর কি আমাদেরকে। এখন আসি আমাদের যদি আমরা লার্ন করি, আমরা যদি আসলে ট্রেনিংটা নিই, তাহলে আমাদের কী কী লাগতে পারে। আমাদের যেটা লাগবে ভালো একটা কম্পিউটার, অবশ্যই কম্পিউটার, ডেস্কটপ হোক বা ল্যাপটপ। তো ল্যাপটপ ইজ পারফেক্ট, মানে গুড ডিসিশন হয়, কারণ ল্যাপটপ আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি। কারণ আমরা তো নিজেরাই যাচ্ছি যে মুভ করে একটা জব করার জন্য, আমাদের কাজগুলো হচ্ছে এরকম যে কখনো ঢাকা থাকলাম, কখনো চিটাগাং থাকলাম, তো ডেস্কটপ নিয়ে তো সব জায়গায় মুভ করা যায় না। এখন ভালো ভালো ল্যাপটপ যদি নতুন কিনতে চাই, হয়তো দেখা যাচ্ছে মিনিমাম 50,000 দিয়ে যেগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি চলে। বেশি হলে তো ভালোই, র্যাম যত ভালো হবে, কনফিগার যত ভালো হবে, মানে সফটওয়্যার অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা লাগে, সেক্ষেত্রে সফটওয়্যারগুলো ইনস্টল করে এবং এগুলো সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে ভালো একটা কম্পিউটার নেওয়া চাই। সেক্ষেত্রে ল্যাপটপ ইজ সাজেস্ট, সবাই যদি ল্যাপটপ ইউজ করেন তো ভালো, আর না থাকলে ল্যাপটপটা নিতে পারেন। এখন কিন্তু ওই যে বিভিন্ন এই যে ইউজ করা ল্যাপটপ পাওয়া যায়, যদি কেউ চান না আমি কম বাজেট একটা নিতে চাই, 20-30-এর মধ্যে 25-এর মধ্যে ভালো ল্যাপটপ পাওয়া যায়, ওরা ওয়ারেন্টি দেয় আর কি। আমাদের যেটা লাগবে ইন্টারনেট কানেকশান, অবশ্যই ইন্টারনেট অল টাইম ইন্টারনেট কানেকশান থাকা চাই, এবং সেটা যত ফাস্ট হয় ততই ভালো। অনেক ক্লায়েন্টস আছে কি করে যে বলে দেয় যে তোমার ইন্টারনেট কানেকশানটা স্পিড দেখাও, এটা খুবই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু কাজ করে। কারণ সে একটা কাজ করতেছে, আপনি আওয়ারলি যখন কাজ করতে যাবেন, আপনি কাজ করতেছেন, আপনার এখানে এক ধরনের হয়তো টাইম ঘুরতেছে, আর ইন্টারনেটের স্লো এর কারণে তার টাইমটা অন্যরকম হয়ে যাচ্ছে, অথবা আপনার সাথে একটা মিসম্যাচ হয়ে যায় এরকম সময়। তো ইন্টারনেট কাজটা একটা ইম্পর্টেন্ট। আমি হয়তো দেখা যাচ্ছে 500 MB একটা নর্মাল লাইন নিলাম, কিন্তু সেটা হয়ে গেল 100, মানে এত স্লো, মানে পোস্টিং দিচ্ছি, ঘুরে 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 অনেক সময় নিচ্ছি, এটা একটা এমব্রেসিং হয়ে যায় আসলে। তো আমাদেরকে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, কম্পিউটারটা থাকা চাই আর ইন্টারনেট কানেকশনটা ভালো থাকা চাই। আর যেটা হয়, আমরা যেহেতু ধরেন বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন পেমেন্ট দিতে হয়, কিন্তু আমরা শুধু ধরেন ইনকাম করলে হবে না, আমাদের কিন্তু পেমেন্টও কিছু থাকে, পেমেন্ট দেওয়া লাগে অনেক সময়। সেটা হয়তো কিছু সাবস্ক্রিপশন কেনা লাগে, কিছু সফটওয়্যার, আর অনেক সময় আপওয়ার্কে কানেকশন কিনতে হয়, বা আপনার ফ্রিল্যান্সেরও কিছু পেমেন্ট থাকে freelancer.com-এ। সেক্ষেত্রে আমাদের একটা ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকা ভালো আর কি। বাট ফাইবার আমরা ইচ্ছা করলে গিগ জমা দিয়ে এগুলো কার্ড ছাড়াও কাজ করা যায়, কিন্তু আপওয়ার্ক আর ফ্রিল্যান্সের ক্ষেত্রে দুইটা লাগে। অন্যান্য গেটওয়েগুলো তো মোটামুটি ডুয়েল কারেন্সি আপনার একটা থাকা ভালো আর কি, এটা মাথায় রাখতে হবে যে আমার একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড করতে হবে। আর হচ্ছে পাশাপাশি বিভিন্ন ব্যাকআপ আমরা রাখতে পারি, ব্যাকআপ স্টোরের জন্য আমরা আলাদা একটা ধরেন হার্ড ড্রাইভ নিতে পারি, বাট এটা এখন ইম্পর্টেন্ট না। অনেক সময় অনেক ডাটা দেখা যায় ক্লায়েন্টসের, এগুলো আলাদা আলাদা স্টোর করে থাকা লাগে, সেক্ষেত্রে আমরা ব্যাকআপ স্টোরেজ রাখতে পারি আলাদা করে। আর এরপরে হচ্ছে আমরা আসলে কী কী সফটওয়্যার স্কিল আসলে ডেভেলপ করতে পারি আসলে এই মার্কেট প্লেসে, বা কী কী সফটওয়্যার আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং, তো আমরা ধরেন আমরা অনেকে অ্যাকাউন্টিং পড়ছি, জানি অ্যাকাউন্টিং কাকে বলে, ডেবিট ক্রেডিট থেকে শুরু করে আমাদের স্টেপগুলো আছে রিপোর্টিং পর্যন্ত আমরা সবই জানি। হ্যাঁ, আমরা সব প্রত্যেকে ধরেন এখানে হয়তো প্রফেশনাল আছি বা নন প্রফেশনাল, কোনো সমস্যা নেই, আমরা সবাই বুক কিপিং জানি বা অনেক কিছু জানতে পারি, কিন্তু এটা জানলেই যে হবে তা না।
আপনাকে এই জানাগুলোকে একটা ডিজিটালি প্রকাশ করতে হবে। ডিজিটালি কি, সফটওয়্যার মাধ্যমে, তাই না? এই সফটওয়্যারগুলো আসলে ওয়ার্ল্ডের মধ্যে কি চলতেছে আসলে, এটা তো আমরা জানতে পারি। কারো কি একটু ধারণা আছে কোনো সফটওয়্যার দু একটা বলতে পারেন, একজন যদি বলতেন? কুইক বুক, জি কুইক বুকসটা বেশি দেখছি। জি, ঠিকই বলছেন, কুইক বুকসটা আসলে বেশি পাওয়ার বর্তমানে। তো কুইক বুকস হচ্ছে আসলে মোস্টলি পপুলার বলতে পারেন, যেটা ইউএসএ বেস। এটার অনলাইন ভার্সন এবং ডেস্কটপ ভার্সন দুটি আছে। তো আমরা এখানে অনলাইন ভার্সনকে আমাদের টার্গেট থাকবে আর কি। কারণ অনলাইন ভার্সনে যে আমরা ধরুন এখন একসাথে অনেক কিছু শেখার কোনো স্কোপ নাই। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হবে। কারণ আপনি এমনি চিন্তা করেন, হ্যাঁ, অ্যাকাউন্টিং আমরা যেটা হয় আর কি, অনেক ক্ষেত্রে দেখতেছি অ্যাকাউন্ট মানে সব ধরনের অল টাইপ সব ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যেটা দেখছি, যে কোর্স করছে 3 মাস, এর পরের মাস বা এর কয়েক মাস বা এই বছরের মধ্যে সে কাজ পাইতে চায় না, পাইলে হতাশ। সবাই কিন্তু এটাই হয়। কিন্তু দেখেন আমরা যে পড়ালেখা করছি 15-20 বছর তো পড়ছি, তারপর আরও কত কি না, এই যে অ্যাপ্লাই করতে হয় বিডিজস বা বিভিন্ন মারফতে বলতে হয়, আবার সেখানে ধরেন ভাইবা হয় 2বার 3বারও হয়, কত সিস্টেম। এরপরে আমরা যদি আমাদের যা হয় আমরা তা মেনে নিই। কিন্তু এখানে এসে সবাই আসলে অনলাইনে এসে সবাই মানে কাজ শিখেই স্কিল ডেভেলপ করেই মানে কাজ পেতে চায়। ব্যাপারটা আসলে এত একবারে না, যে একটা কম্পিটিটিভ হয়ে গেছে মার্কেট, সত্য কথা মানতে হবে। সো আমাদেরকে স্কিল তো অবশ্যই আমাদের জানা থাকা চাই, আমরা লেগে থাকতে হবে আর কি। তো অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে যেটা চলতেছে বর্তমানে কুইক বুকস অনলাইন এবং ডেস্কটপ, যেটা ইউএসএ বেস সফটওয়্যার। এর মধ্যে অনলাইনটাই আসলে মোস্টলি পপুলার। কারণ যে বললাম না, স্টার্ট আপ বা ইন্ডিভিজুয়াল যারা আছে ক্লায়েন্টস, তারা কিন্তু ম্যাক্সিমাম এটা ইউজ করে। এর মধ্যে আবার বিভিন্ন প্যাকেজ থাকে, বিভিন্ন ফিচারের মাধ্যমে তারা এইগুলোকে ভাগ করছে। এরপরে হচ্ছে জিরো অরিজিন হচ্ছে নিউজিল্যান্ড বেস, যেটা অনলি বর্তমানে ক্লাউড মানে অনলাইন বেস আছে আর কি। এক ডেস্কটপ ছিল একসময় 2020-এ, এটা ওরা ডিসকন্টিনিউ করে ফেলছে। এরপর আছে ফেসবুক, অনেকগুলো আছে, আমি কি ইম্পর্টেন্ট কিছু নাম বলতেছি আর কি, এগুলো আপনারা মনে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। ফেসবুক, যেটা টরন্টোতে এটা অরিজিন, এটাও অনলাইন বেস। ওয়েব অ্যাকাউন্টিং, এটাও অনলাইন বেস। আর এরপর আছে জোহো বুকস, এটা ইন্ডিয়ান একটা সফটওয়্যার, ক্লাউড বেস, অনলাইন বেস শুধু। সেজ হচ্ছে ইউকে অরিজিন বেস, এটার বথ ডেস্কটপ এবং অনলাইন দুটি আছে। এরপর হচ্ছে মাইওব, অরিজিন হচ্ছে অস্ট্রেলিয়ান, এটার ডেস্কটপ এবং অনলাইন দুটি আছে। এরপর হচ্ছে ফ্রি এজেন্ট, এটার স্কটল্যান্ড হচ্ছে এর অরিজিন, অনলাইন বেস শুধু। এরপর গোড্যাডি বুককিপিং আছে, এটা অরিজিন হচ্ছে ইউএসএ বেস। এখন এই সফটওয়্যার গেল। আর পপুলার মার্কেট প্লেসগুলো আসলে কি আছে এখানে বলে রাখতেছি আমরা কিন্তু এখানে আমাদের যে টার্গেট হচ্ছে, আমরা যেহেতু কুইক বুকসেরই কাজ বেশি, তো আমরা কুইক বুকস অনলাইন বেসকে ধরেই আমরা আসলে আমাদের যে কোর্স কারিকুলাম হবে, আমরা কুইক বুকস অনলাইনকে ধরে আসলে আমরা এই প্রজেক্ট বা বিভিন্ন কিছু দেখাবো আর কি। অন্যগুলো যদি নাম বলছি জাস্ট আপনাদের জানার জন্য আর কি, এটাও জানতে হয়। আর পপুলার মার্কেট প্লেসের মধ্যে যেটা আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, টপটেল আছে, পিপল পার আওয়ার, গুরু, টুলেন্স, তারপর ফ্লেক্স জব, টপ কোডার, তারপর ইন্ডিয়ার সম্বন্ধে ধারণা আছে সবাই, কারো তো অবশ্যই আছে। ইন্ডিয়াতে কিন্তু অনেক ধরনের মানে ইন্টারন্যাশনাল জবগুলো পোস্ট করে, আমরা ইচ্ছে করলে ইন্ডিয়ার মাধ্যমে আমরা ভালো যদি প্রোফাইল তৈরি করতে পারবো, ভালো সিভি দিতে পারলে আমরা কিন্তু এখানে ভার্চুয়ালি কাজ করার সুযোগ থাকে। তারপর লিঙ্কডইন, আমরা জানি যে লিঙ্কডইনে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং, এখানে পৃথিবীর সব ধরনের যারা কিন্তু মার্কেট প্লেস আপনার আছে, সেই ক্লায়েন্টগুলো কিন্তু তাদের প্রত্যেকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। তো লিঙ্কডইন থেকে আমরা ইচ্ছে করলে কাজ করতে পারি। টপ কোডার আছে, তারপর সিম্পলি হায়ার্ড আছে, অ্যাকাউন্টিং ফ্লাই আছে, ফ্রিল্যান্সের আছে, নেক্সট, রবার্ট হাব। মার্কেট প্লেসটা একটু স্টাডি করতে হবে আর কি, আসলে কি ধরনের কাজ আসলে হয় আর কি বা আছে। এরপর আসে হচ্ছে নেচার অফ অ্যাকাউন্টিং জব। অ্যাকাউন্টিংয়ে তো অনেক কাজই আছে, তাই না? আমরা লোকালি যে কাজগুলো করি, আসলে কি ধরনের ইন্টারন্যাশনাল কাজগুলো হয় সেটা একটু দেখি। বেসিক ক্যাটাগরির মধ্যে যেটা হয়, আপনার একটা ক্লায়েন্টস হয়তো একটা সফটওয়্যার কিনছে, বা কিনলেও সে কিছু সেট আপ করছে,
আর বাকি সেট আপ হতে আপনার করা লাগতে পারে। সেক্ষেত্রে সেট আপ কোম্পানি এবং ম্যানেজিং ক্লায়েন্ট, ম্যানেজিং চার্ট অফ অ্যাকাউন্টস ইন সফটওয়্যার, এটা একটা কাজ হতে পারে। এগুলো হচ্ছে বেসিক ধরনের স্বাভাবিক কাজ আর কি। এই ধরনের কাজ করেও মোটামুটি অনেকে কাজ করতেছে। তারপরে মান্থলি বুক কিপিং এবং ট্রানজ্যাকশন ক্যাটাগরিজ করা আর কি। এটা মোস্টলি আমাদের মাথায় এটা টার্গেট থাকবে যে আমরা বুক কিপিং সার্ভিসটাই প্রথমে চুজ করবো, যে বুক কিপিং করে কিন্তু অনেক কিছু করা যায়। আমরা এত হার্ডলি কোনো ডিফিকাল্টি কাজ যাব না। বুক কিপিং কাজ আপনারা সবাই পারবেন। যদি কোনো মতে একটা ক্লায়েন্টের সাথে আপনি ম্যাচ করতে পারেন বা হয়ে যায় আলাদা যদি মিলায়, তাহলে বুক কিপিং একটা নর্মাল কাজ আপনি করতেই পারেন। এটা একটা বেসিক ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে যেটা হয় ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, এটা একটা বেসিক কাজের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল, এটা একটা কাজ হতে পারে। আর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইনভয়েস টু ক্লায়েন্ট অ্যান্ড কাস্টমার, একই সময়ে ইনভয়েস ক্রিয়েট করে ক্লায়েন্টস এবং কাস্টমারকে পাঠানো, এই ধরনের কিছু কাজ পাওয়া যায়। তারপর প্রসেস পেরোল অ্যান্ড এনশিওর কমপ্লায়েন্স উইথ ট্যাক্স ল অ্যান্ড রেগুলেশনস। তারপর ফিনান্সিয়াল রিপোর্টিং ব্যাপারটা এরকম না যে আপনি ওই যে আমরা যেরকম লোকালি যে জবগুলো করি, যে পোস্টিং দেওয়ার পরে সফটওয়্যার থেকে নিয়ে আবার এক্সেলে এক্সপোর্ট করে এক্সেলে বিভিন্ন যে ফর্মুলা ইউজ করে আমরা করি, এরকম না। এখানে সফটওয়্যার ইউজ করে এটাই সুবিধা। আমি যদি প্রথমেই সফটওয়্যারকে প্রপারলি মানে সেট আপ করে চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করে দিই, ঠিকমতো যদি পোস্টিং দিই, ওই রিপোর্টে সে এমনিই বানাই দেয়। আমি শুধু চেক আপ করে ক্লায়েন্টসকে বলবো যে তোমার রিপোর্টিং ঠিক আছে, চেক করে অবশ্যই দিতে হবে। তো রিপোর্টিং করার জন্য এখানে একটা সেট আপ করাই থাকে, অটোমেটিক হয়ে যায় আর কি। বাড়তি করে আবার এক্সেলে করে এক্সপোর্ট করে আবার যে করতে হয়, কষ্ট করতে হবে, ব্যাপারটা এরকম না। বেসিক ক্যাটাগরির মধ্যে আমাদের আসলে এই জবগুলোই হয় আর কি। বিশেষ করে বুক কিপিংটা আমাদের জন্য অনেকের জন্য ইজি হয়, যে কেউ বুক কিপিং করে মোটামুটি একটা ভালো আর্নিং করতেছে, খারাপ না। আর ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড, এই দুইটা কাজ। আর অ্যাডভান্স ক্যাটাগরির মধ্যে যদি বলি, সেটা হচ্ছে যেমন ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং করা লাগে অনেক সময় নতুন মানে বড় কোনো কোম্পানির ক্ষেত্রে। তারপরে বাজেট প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং, আমরা তো বুঝতেছি না যে একটা বিজনেস নেচার নতুন বা এমন কোনো কাজ পাইছি যে বলছে যে বাজেট প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং করতে হবে, আমি জানি না তার বিজনেস সম্বন্ধে, কিন্তু টোটাল তার স্ট্রাকচার দেখে বা টোটাল তার ফুল সিস্টেম দেখে আমাকে এটা করতে হয়। এটা একদম অ্যাডভান্স লেভেলের কাজ বলা যায় বাইরের কাজগুলোর ক্ষেত্রে। তারপর ট্যাক্স প্ল্যানিং স্ট্র্যাটেজি, ট্যাক্স প্ল্যানিং যেহেতু আসলে এক একটা দেশের এক একটা কান্ট্রির এক একটা অনুযায়ী চলে, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্স ক্যাটাগরি হতে পারে। ট্যাক্সের কাজগুলো ওরা নর্মালি ওরাই মানে রিলাই করে কোনটা, ওরা রিলাই করে ধরেন এখান থেকে বা যে কোনো দেশ থেকে বুক কিপিং করে নিয়ে ওরা ট্যাক্সের কাজগুলো ওদের দেশে সিপিএ হোল্ডার আছে তাদের মাধ্যমে করে আর কি। নর্মালি ট্যাক্সের কাজ করার যে সুযোগ নেই তা না, এখানে ট্যাক্সের কাজ করার সুযোগ আছে। আপনি আস্তে আস্তে ধরেন ফার্স্টে বুক কিপিং দিয়ে শুরু করবেন, ফার্স্টে তার বিজনেস নেচার বা তার সাথে একটা বুঝতে হবে, বুঝতে তো সময় লাগবে, তার কাজ বা ব্যবসা বুঝতে যখন সময় একটা চলে যাবে, যখন বোঝা যাবে যে কাজগুলো, তখন দেন ট্যাক্স প্ল্যানিং বা ট্যাক্সের স্টাডিগুলো যখন মাথায় পুরো ক্যাপচার হয়ে যাবে, ট্যাক্স প্ল্যানিংয়ের কাজও বা ট্যাক্স রিপোর্ট কিভাবে করতে হয় এগুলো এজেন্সির মাধ্যমে এটা করা সম্ভব। ভাই আমি একটু ট্যাক্সের উপর ডিপ্লোমা করেছি, এটা কি কোন কাজে আসবে কেন? আচ্ছা, মাশাআল্লাহ, কোথায় করছেন? এটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পিজিডি ট্যাক্স ম্যানেজমেন্ট। এটা তো হচ্ছে আমাদের লোকাল সিস্টেমের, তাই না? হ্যাঁ, এই জন্য হবে না ভাই, কিন্তু কনসেপ্টটা কাজে লাগবে আর কি। এটা এই যে সেটাই বললাম যে আমাদের অ্যাকাউন্টিং এর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি মনে করি, অ্যাকাউন্টিং এ যারা জব করবে মানে ক্লায়েন্টসের কাজ করবে, তাদের হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে প্রত্যেকটা লোকাল ওয়াইজ ট্যাক্স রেগুলেশন গুলো লগুলো জানা। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা বুক কিপিং দিয়ে কাজ শুরু করবো, বুক কিপিং দিয়ে কাজ করার পরে দেন আস্তে আস্তে ওই দেশকে টার্গেট করে ওই দেশের সবগুলো শিখে ফেলবো, কোনো সমস্যা নেই। বাট একদিনে সব হবে না আর কি, সময় লাগবে। আমাদের দেশের ট্যাক্স সিস্টেম বা ভ্যাট সিস্টেম ভুলে যেতে হবে, বুঝছেন? মানে হয়তো আমরা অনেকে এখানে অনেকে আছে আইটিভি হোল্ডার বা অনেক ভালো ট্যাক্স জানি, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য আসলে। এটা কোনোভাবেই আপনি এখান থেকে বের হয়ে আর কোনো কোথাও খাওয়াইতে পারবেন না। বাট আপনার একটা যে কনসেপ্টটা হচ্ছে যে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স সিস্টেমটা কি, এটা আপনার হয়তো কাজে লাগবে, এতটুকু আর কি। তারপর অডিট অ্যাসুরেন্সের সার্ভিস থাকতে পারে, কস্ট অ্যাকাউন্টিং বা প্রোডাক্টিভ যে কোম্পানিগুলো বিজনেস হয়, কস্ট অ্যাকাউন্টিং কাজ করা লাগতে পারে। ইনভেন্টরি, হয়তো অনেকগুলো কোম্পানি আছে ম্যানুফ্যাকচারিং করে, ইনভেন্টরি ম্যানেজ করতে হয়। ইনভেন্টরির কাজগুলো অনেক কিছু আছে এখানে আসলে, ম্যানেজ মনিটর করা। তারপর ক্লিন আপ সার্ভিস, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা কোম্পানির ক্লিন আপ সার্ভিস করতে হয়, তার ট্যাক্সের আসার আগে তার কোম্পানির টোটালসটা দেখে একটা ক্লিন আপ সার্ভিস করা লাগে। তারপর হচ্ছে ট্যাক্সের কথা তো বললাম, এই তো এগুলাই। আর বিজনেস ইন্ডাস্ট্রিগুলো তো আগে বলছি একবার, তাও বলি আবার। রিটেল অ্যাকাউন্টিং থাকতে পারে, ইন্ডিভিজুয়াল বিজনেস নেচার থাকতে পারে, তারপরে ফিনান্সিয়াল প্রফেশনাল সার্ভিস থাকতে পারে, ই কমার্স অ্যাকাউন্টিং থাকতে পারে, রিয়েল এস্টেট অ্যাকাউন্টিং থাকতে পারে, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার,
হসপিটালিটি অ্যাকাউন্টিং, নন প্রফিট, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হোলসেল ইত্যাদিগুলা এই ধরনের ন্যাচারাল কাজগুলো পাওয়া যায় আর কি। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ধরেন গাইডেন্স করা এবং সাপোর্ট করা কীভাবে আসলে এখানে আমরা অ্যাকাউন্টিংয়ে ফ্রিল্যান্সিং করতে পারি বা এক্সপিরিয়েন্স গেদার করছি বা চ্যালেঞ্জ অবস্ট্রাগল আছে ইত্যাদিগুলো শেয়ার করার উদ্দেশ্য আর কি। তা আমাদের আচ্ছা আমরা কি মার্কেট প্লেসগুলো একটু ভিজিট করে দেখবো যে কাজগুলো আসলে কি বা সফটওয়্যারগুলো কি সবাই কি দেখতে চাচ্ছেন? জি ভাই, একটু মানে দেখাতে আসলে শুনি যে মার্কেট প্লেস এই কাজ অনেক কাজ, তাই না? অনেকে হয়তো করছে অ্যাকাউন্ট, অনেকের হয়তো অ্যাকাউন্ট আছে বা দেখছি বা কেমনে হয় কি হয় একটু জাস্ট দেখি, তাই না? হ্যাঁ, আমাদের কনসেপ্টটা আর ভালো হয়ে সফটওয়্যার গুলো দেখতে কেমন, এটা কি দেখতে ইচ্ছে করতেছিস কারো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা গুড, তাহলে একটু দেখাই, এরপরে আমরা বেশি সময় নিব না আর। সামনে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। জি জি আছি, বলেন। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, যদি এন্টার স্ক্রিন। জি আচ্ছা থ্যাংক ইউ। আমরা আগে কি দেখবো, সফটওয়্যার দেখবো নাকি মার্কেট প্লেস দেখবো, কি চান দেখতে বলেন? মার্কেট প্লেসটা আগে দেখেন। ওকে গুড, আপওয়ার্কে ঢুকলাম। আপওয়ার্ক দেখা জি যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে ধরেন আপওয়ার্কের একটা সিস্টেম স্ক্রিন আর কি। আপওয়ার্কে আমি যখন হোমে আসি, হোমে আসলে ধরেন আমার এখানে ধরেন কাজগুলা প্রথমে কি করে এখানে কাজগুলো দেখা যায় আর কি, বিভিন্ন মেনু আছে, আমরা কাজগুলো দেখি, এত মেনু দেখে মনে রাখা যাবে না। আমরা যখন অ্যাকাউন্ট করবো, প্রত্যেকে অ্যাকাউন্ট করার পরে দেন আমরা দেখবো যে আসলে আর কি আছে, একসাথে সব দেখা যাবে না। তো আমরা কাজগুলো দেখি, আমরা সাপোজ একটা অ্যাকাউন্টিং এটা লিখি, কিওয়ার্ড লিখি অ্যাকাউন্টিং লিখলাম, সাপোজ আমি এটা জব সার্চ করতেছি। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে প্রথমে আমাদের প্রত্যেকের জব রিয়েলাইজ করতে হবে, এই জন্য জব। জি কেউ কিছু বলছেন, নাকি? জি না, জি না, প্রকাশ করুন। আচ্ছা, তো এখানে দেখেন অ্যাকাউন্টিং দিয়ে যখন আমি সার্চ করছি, এটার ধরেন আপওয়ার্কটা একটু মনে রাখার চেষ্টা করুন, আপওয়ার্কে আসলে কিভাবে হয়। আপওয়ার্কে যেটা হয়, আমি জব সার্চ করতে পারি এখানে, হ্যাঁ, তারপরে পাশাপাশি লেফট সাইডে কি থাকে, আমি এন্ট্রি লেভেলের জব সার্চ করতেছি নাকি ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট, এবার আমি শর্টিং করতে পারতেছি। তারপরে আওয়ারলি চাচ্ছি নাকি ফিক্সড রেটের কাজ চাচ্ছি। সুন্দর, ওদের সিস্টেমগুলো অনেক সুন্দর করছে। তারপরে ফিক্সড রেট দিলে কত মধ্যে চাচ্ছি এগুলা। তারপরে নাম্বার অফ, এখানে আপওয়ার্কে একটা সিস্টেম বলে রাখি, আপওয়ার্কে আমি সরাসরি যে ক্লায়েন্টগুলো জব পোস্ট করে, সাপোজ একটা ক্লায়েন্ট পোস্ট করছে একটা জব, সে ফিক্সড পাইছে, হ্যাঁ, তো আপনি কি করতেছেন, তার জবটা দেখতে পারতেছেন, জবটার কি সব দেখা যায়। আমরা খুলবো একটু পরে, একটা জব খুলবো। তো এর অ্যাপওয়ার্কের সিস্টেম হচ্ছে, আপনি জব যখন অ্যাপ্লাই করবেন একটা কভার লেটারের মাধ্যমে, তখন কিন্তু এটার সিস্টেম হচ্ছে একটা কানেকশন থাকে, কানেকশন সিস্টেম, মানে আপনার যে একটা টোটাল কানেকশন আপনাকে দেয় মান্থলি 10টা, এখান থেকে আপনার কানেকশনগুলো এক্সপেন্স হয়, কিন্তু খরচ হয়, ক্ষেত্র বিষয়ে 4টা হয়, কখনো 8টা হয়, 6টা বা আরও বেশি করা যায়। আগে যেটা ফ্রি ছিল, আগে মাসে আপনার 30টা কানেকশন দিত, 30টা আপনি ফ্রি অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু আস্তে আস্তে আপওয়ার্কে এত বেশি ক্যান্ডিডেট হয়ে গেছে, এখন অনেক বেশি মানে হয়ে গেছে, যার কারণে এটাও খুব মানে বিজনেস চলে গেছে আর কি, এখানে কানেকশন যায় আর কি। আমি দেখবো একটু পরে, একটা জব অ্যাপ্লাই করে দেখবো দরকার হলে। এবার জবগুলো দেখা যায় এই সেন্টারে, জব প্রত্যেকটা জব যে আমি চাচ্ছি, তারপরে এখানে শর্টিং করে বিভিন্ন শর্টিং করা যায়, তারপরে নাম্বার অফ প্রপোজাল আমি কতগুলো চাই, তারপরে প্রিভিয়াস ক্লায়েন্ট কিনা বা পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। আপওয়ার্কে কিন্তু ধরেন এই মানে উল্টাপাল্টা ক্লায়েন্টসও আসে, মানে কি বলে, এটা স্প্যাম বলা যায় আর কি, এটা থেকে খুব সাবধান থাকতে হবে। এই জন্য আমাদের পেমেন্ট মেথড যেগুলো ভেরিফাইড, আমরা সেটা দেখবো আর কি, নর্মালি দেখা উচিত আর কি। তারপর আরও কিছু শর্টিং এখানে থাকে, কোন কান্ট্রি আপনি দেখতে যাচ্ছেন, কোন কান্ট্রি দেওয়া যাবে, এখানে শর্টিং, যতগুলো শর্টিং অপশন আপনি ইউজ করে যখন দিবেন, ওকে দিবেন, তখন আপনি এখানে আপনার ইচ্ছে মতো যে জবগুলা যারা পোস্ট করে সেই জবগুলো দেখা যায়। আমি একটু সুন্দর করে দেখি, কুইক বুস্টে দেখি আমরা, তো আমাদের পছন্দের একটা কুইক বুস্টই সবারই, কুইক বুস্ট অনলাইন দিয়ে আমরা সার্চ করি যে কুইক বুস্ট অনলাইনে কী কাজ আছে এই মুহূর্তে, কী পোস্ট আছে। আমি আওয়ারলি ফিক্সড দুইটাই থাকলো, ইন্টারমিডিয়েট দিলাম, আমি এন্ট্রি লেভেলে দিলাম, সাপোজ আমরা সবাই এখন ধরুন যে এন্ট্রি লেভেলে আছি, এন্ট্রি লেভেলে আমি জব সার্চ করতেছি, এখানে কি আসতেছে, প্রথমে যে আসবে কি, সে মানে রিসেন্টলি পোস্ট করছে, রিসেন্টলি পোস্টের জব আমরা প্রথমে দেখতে পারি। আমরা প্রথমে এটা খুলি, কি লেখা আছে, এটা টাইটেলটা হচ্ছে কুইক বুস্ট ফিনান্সিয়াল মান্থ অ্যান্ড ইয়ারলি রিপোর্ট। এটা ওপেন করি,
দেখা যাচ্ছে? জি ভাইয়া আচ্ছা, এখন দেখেন যে ক্লায়েন্ট পোস্ট করছে তার ক্লায়েন্ট টাইটেল হচ্ছে কুইক বুকস ফিনান্সিয়াল মান্থ অ্যান্ড ইয়ারলি রিপোর্টস। ওরা একটা লিখলো আর কি, হ্যাঁ, ওদের সে সবকিছু আমাদের বইয়ের ভাষায় হইতেই হবে, ব্যাপারটা এরকম না, আমাদেরকে বুঝিয়ে নিতে হবে। তো আমাদের বুঝে নিতে হবে কথাগুলো, মানে এমন এমন কথা বা এমন এমন জিনিস পাবেন। এখানে একটা স্কিলের কথা বলে, সেটা হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন, আপনাকে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ধরনের নেচার অফ ইন্টেন্ট থাকে, এগুলো বুঝতে হবে। এগুলো বোঝার জন্য হুট করে যে শিখবেন তা না, আস্তে আস্তে ধরে ধরে শিখতে হবে। তো এই একটা টাইটেল দেখছে কুইক বুকস ফিনান্সিয়াল মান্থ অ্যান্ড ইয়ার, এখানে কি আসলে লেখাটা সুন্দর হয়েছে? হয় না, তাই না? লেখাটা আসলে সুন্দর হয় না দেখতে, কিন্তু বুঝে নিচ্ছে যে কিছু একটা আছে এখানে। ওকে, এরপর আমরা এখানে সে লিখছে কি তার ডেসক্রিপশন লিখছে, একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখছে যে আমাকে আমার কি কি আমার ওর চাই আর কি। এরপর থাকে ধরেন সে বলছে যে আওয়ারলি, কাজটা আওয়ারলি মোর দেন 30 আওয়ার্স, মানে উইকলি 30 ঘন্টা বলে দিছি, এবং কাজটা অবশ্যই মোর দেন 6 মান্থের, এবং এন্ট্রি লেভেল চাচ্ছে, এন্ট্রি লেভেল, এবং যে কম ভ্যালুতে দিবে তাকে সেই দিতে চাই এরকম বলো আর কি। পাশাপাশি ডান দিকে কী থাকে, ডান দিকে তার এই যে পেমেন্ট মেথড ভেরিফাইড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা আমাদের দেখা প্রত্যেকের উচিত। আমরা যদি নতুন হিসেবে কাজ করি, আমরা অবশ্যই যেগুলো পেমেন্ট এরকম টিক চিহ্ন থাকবে না সেগুলোতে আমরা যাবো না। আর এখানে কি তার একটা মার্কিং আছে, সে যে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কাজ করছে, ভালো, ক্লায়েন্টটা ভালো। দেশ কোনটা? ইউনাইটেড স্টেটস, মিয়ামি। দেখেন আমাদের এখানে কটা বাজে? 5:12, তাই না? এখন ওদের দেশে যে সময়টা দেখা যাচ্ছে, কিন্তু দেখছেন সুন্দর করে ওদের টাইমটা দেখা যায় আপওয়ার্কের, খুব সুন্দর সিস্টেম। আর সে এতগুলো জব পোস্ট করছে, তার হায়ার রেট ভালো, ভালো ভালো যে খুব তা না, 34% মাত্র। সে মোট এত টাকা খরচ করছে, এবং আওয়ারলি সে এটা দিছে। তার বিজনেস হচ্ছে এটা, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন। আর এখানে আরও আছে যে সে বলছে যে আওয়ারলি রেঞ্জ হচ্ছে, আচ্ছা আচ্ছা, এই যে $5 থেকে $18 সে বলতেছে। এখন এর মধ্যে আপনাকে চিন্তা করতে হবে তার টাইটেল পড়ে, তার সব দেখে তারপরে আপনার তার সব কিছু দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হয় আর কি। নর্মালি অ্যাপ্লাই করার সময় এই বিটগুলো দেখতে হয় যে আপনি কত দিবেন, আপনি কি 5-এ দিবেন নাকি 18-এ দিবেন না মাঝখানে দিবেন, সেটা টেকনিক্যালি আপনাকে দিতে হয়। এখানে থাকে যেমন প্রজেক্ট টাইপ, অনগোয়িং প্রজেক্ট, তারপরে কিছু স্কিল সে মেনশন করে দিয়েছে, এই স্কিলগুলো আপনার থাকতে হবে। আর নিচে অ্যাক্টিভিটি অন দ্য জব হচ্ছে, এখানে এইগুলো দেখা যাচ্ছে কি, সেটা মোট এতজন প্রপোজাল করছে, তারপরে সে লাস্ট ভিউ করছে, এইগুলো দেখা যায় আর কি। মোটামুটি একটা কনসেপ্ট নেওয়া যায় আর কি। এবং সে যে আগে কাজ করছে তার একটা হিস্ট্রি দেখা যায়, সে আগে কি কি কাজ করেছে, তার নাম কি, এখান থেকে সেগুলো পেতে পারে। তো আমরা ধরেন এখানে একটা দেখে আমি অ্যাপ্লাই করতেছি, সাপোজ এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, হ্যাঁ ওকে। সাপোজ আমি এখানে একটা প্রসেসে যাচ্ছি, যদি অ্যাপ্লাই করবো না তাহলে দেখাচ্ছি আর কি, একটা কনসেপ্ট তৈরি হোক আপনাদের, এটাই আর কি। এখানে আমি আমার যদি অ্যাকাউন্টিং প্রোফাইল আমি সেটা সিলেক্ট করলাম, দেন এখানে আমি এই যে টার্মস এগুলো থাকবে, এগুলো তো ফিক্সড, তার জিনিস চেঞ্জ হবে না। আমার জিনিস হচ্ছে এখানে আমি এই কি আওয়ারলি আমি কি কত দিতে যাচ্ছি, আমি কি $8 দিয়ে করবো নাকি আরও একটু বাড়াবো। আমি সাপোজ সেহেতু তো 8 থেকে 18 দিচ্ছি, আমি সাপোজ 12 দিলাম, তাহলে 12 দেওয়ার পরে আপওয়ার্ক একটা 10% সার্ভিস কেটে নেয় আর কি, ওটা ওদের চার্জ। দেন আমাকে এটা পাওয়া যাবে যদি কাজটা পাই আর কি। আর এখানে হচ্ছে আমাদের কভার লেটার লিখতে হয়, সুন্দর করে একটা কভার লেটার লিখতে হবে। কভার লেটার লেখা থেকে আমরা অনেকে যেটা করি, আমি যে প্রথমে বলি যে হাই হ্যালো আই এম অনেক কিছু, হ্যাঁ আমি অনেক এক্সপার্ট, এটা সেটা, এরকম করে আমরা লিখি। ব্যাপারটা এরকম না, এখানে একটু সুন্দর টেকনিক্যালি লিখতে হবে, সে যাতে আপনাকে ফোকাস করে। কারণ এখানে অলরেডি দেখেন কতগুলো লোক অ্যাপ্লাই করে ফেলছে, অনেক কিন্তু অ্যাপ্লাই করে ফেলছে, কারণ এর মাঝে আপনাকে খুঁজে নিবে কীভাবে, এখানে সমস্যা। ধরেন আপনি অনেক স্কিল ভালো, অ্যাকাউন্ট করছেন, এরপর লিখছেন কাজ পাচ্ছেন না, তখন হতাশ কেন হচ্ছে? নর্মালি যেটা হয় আমরা এখানে ভুল করি নর্মালি কভার লেটার ক্ষেত্রে, প্রত্যেক মার্কেটের বেসে একই কনসেপ্ট। সুন্দর করে একটা কভার লেটার সবাই ধরেন একটা এক্সপ্রেশনাল ব্যাপারটা কেন আলাদা। আপনি ধরেন একটা জায়গায় সাপোজ একটা অনেকগুলো মানুষের মাঝে তাকাতে দেখা যাচ্ছে কিছু ফোকাসিং মানুষের দিকে আপনার হঠাৎ করে চোখ যায় কিন্তু, বা এমন কোনো এলিমেন্ট থাকে বা এমন কোনো অবজেক্ট থাকে, অবজেক্টের আপনার আলাদা একটা চোখ যায়। এখানেও ঠিক সেরকম এমনভাবে সুন্দর করে লেখা চাই যে সুন্দর করে সে লিখলে যেন ইমপ্রেস হয়। এখানে ধরেন আমি যা লিখলাম আর কি, লেখার পরে কি বলে একটা কভার লেটার, হ্যালো, আমি একটা ধরনের সাপোজ দেখানো যাবো না, আমি এটা A to Z লিখে ধরেন সাপোজ লেখা থেকে আমি এরপর এখানে অ্যাটাচমেন্ট দেওয়ার সুযোগ থাকে। আপনি হয়তো যেমন সফটওয়্যার একটা সার্টিফাইড সিস্টেম থাকে, বা আপনার কোনো প্রিভিয়াস কোনো কাজ আপনি এখানে আপলোড করে
এই যে আপলোড অপশানে গিয়ে আপনি এটা আপনি দিতে পারেন, দিয়া আপনাকে জাস্ট এখানে আবার কি হচ্ছে, এখানে হচ্ছে আবার যে বললাম না যে কানেকশন, আপওয়ার্কের ক্ষেত্রে এই যে একটা কানেকশন সিস্টেম আছে, মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার কিছু যে কানেকশন থাকবে ব্যালেন্স, ওখান থেকে কিছু ব্যালেন্স চলে যাবে। এটা যেহেতু রেগুলার আটটা কানেকশন যাবে, আমি যদি ইচ্ছা করলে বাড়াতে পারি এখান থেকে, এগুলো যোগ করে আরও বাড়িয়া আমি যদি অ্যাপ্লাই করি দেন আমারটা হয়তো উপরে নিচে থাকবে আর কি। এখানে যেমন আমি যদি 25টা কানেকশন ইউজ করি তাহলে আমারটা উপরে থাকবে, উপরে থাকবে মানে সে উপরে দেখতে পারবে আর কি। আর যদি পছন্দ হয় আমার কাজ দিবে, দেন কাজ শুরু হবে। আপনার আওয়ারলি সিস্টেমের মধ্যে আপনার একটা টাইম ট্র্যাকার সিস্টেম আছে। ওই টাইম ট্র্যাকারে আপনার কাজটা আপনি যখনই কাজ শুরু করবেন তখন ফুল স্ক্রিনটা রেকর্ড করবে সে, ঠিক আপনি কতগুলো কিবোর্ডে কখন চাপ দিচ্ছেন সব সুন্দর করে রেকর্ড করে ক্লায়েন্টসের অ্যাকাউন্টসে সে জমা দিয়ে রাখবে। যখনই কাজ করবেন তখনই ক্লাসগুলো তার অ্যাকাউন্টে জমা থাকবে, সে দেখে তারপর আপনার আওয়ারলি কাজগুলোর ক্ষেত্রে যেটা হয় তার অটোমেটিক একটা সময় পেমেন্ট জমা হয় আর কি। তো একটা সময়ের মতো আপনি ওই উইকেন্ডে বা যে কোনো একটা পিরিয়ডে টাকা উঠাতে পারেন, সেটা আপনার ব্যাংকে সরাসরি ব্যাংকের মাধ্যমে উঠাতে পারেন সুইফট কোড ইউজ করে, অথবা পেওনার ইউজ করতে পারেন, ম্যাক্সিমাম লোক পেওনার ইউজ করে। তো এইগুলো আপওয়ার্কের সিস্টেম আর কি। এরপরে দেখি যদি আমাদের শর্ট টাইম, এরপর আমার জি আমার একটা কোশ্চেন ছিল, জি জি শিওর হচ্ছে যে ওরা যে আওয়ারলি ক্যালকুলেশনটা করতেছে আমাদের সাথে, জি সেই ক্ষেত্রে কারো কাজের গতি অনেক বেশি, কারো কাজের গতি অনেক কম, হুম। বা কেউ একটু সময় নিচ্ছে করতে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা আসলে ওরা ওদের সফটওয়্যার গুলি কিভাবে করে? না আসলে এই ধরনের আসলে স্কোপ নাই যে আপনি আসলে দ্রুত বলতে কি একটা স্ট্যান্ডার্ড তো স্পিড থাকে। আপনি ধরেন দৌড়াচ্ছেন, হ্যাঁ আপনি দৌড়াচ্ছেন বলতে ধরেন এমন না যে দৌড়ে আপনি কিছুক্ষণ পর হাঁপে আরো হয়ে যাবেন, আপনাকে অনেক দূর যেতে হবে। তো আপনাকে রেগুলার একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়। ওর তো জানে যে আপনার কাজ কিভাবে করতে হয়, আপনি কখন কি টাইপ করতেছেন বা কি করলে কি হয়, ওরা ওগুলা বুঝে ভালো। সবসময় যদি ঠিক আছে, এই না কেউ একটা কাজ উঠাইতে, ধরেন আমরা তো অফিসে কাজ করি, ধরেন আমি একটা কাজ 1 ঘন্টায় করলাম, আমার কলিগ সাথেও 1.5 ঘন্টা লাগাইলো, কেউ 2 ঘন্টা লাগাইলো, হুম হ্যাঁ আছে স্ক্রিনের সামনে বসে আছে, ওর একটু ক্যালকুলেশন বা চিন্তা ভাবনা করে কাজটা করতে একটু বেশি সময় লাগতে পারে, এটা একটা ঠিক কথা কারো বলছেন, একটু কম এটা একটা গুড কথা বলছেন। কারণ আমার তো দেখা যাচ্ছে অনেকে এক্সেলে ভালো, তাই না? এক্সেলের অনেকগুলো জি, জি। ফর্মুলা ইউজ করে ঠাস ঠাস করে আপনার এক্সেলে রিপোর্ট করে ফেলতেছে বা বিভিন্ন ধরনের রিপোর্ট করে ফেলতেছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে ওই আস্তে 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 মানে অনেক সময় লাগে, তাই না? এখানে তারা কিভাবে আসলে এখানে কাজগুলো জি। হয়, এখানে আসলে আপওয়ার্কের ওইভাবে না, আপওয়ার্কের টাইম ট্র্যাকার সিস্টেমটা আপনি যাই করবেন, আপনি আস্তে করেন বা জোরে করেন, সে জাস্ট স্ক্রিনটা রেকর্ড করবে। ওকে, এখন এখানে দেখার বিষয়, যেহেতু কিবোর্ডের যে টাইপিং সিস্টেমটাও মার্কিং হয় যে কতগুলো কিবোর্ড আপনি টাইপ করছেন, আপনি যেটা বলছেন, আচ্ছা হ্যাঁ এই স্পিডটাই সে কাউন্ট করে দেখাচ্ছে। এটা দিয়ে সে বুঝতে পারবে আপনি কতটুকু কাজের স্পিড। তো আপনি যদি ধরেন আচ্ছা, তার মানে হ্যাঁ টাইপিং আমার কিবোর্ডের একটা টাইপিং এর হ্যাঁ, একটা হ্যাঁ, স্ট্যান্ডার্ড অনুযায়ী ও হ্যাঁ। আমার hourly টাই বুঝে ফেলবে। এখন আপনি ধরেন অনেকদিন এরকম করবেন, যেটা আমাদের দেশে হয় আর কি, যে কাজ করা তো আস্তে আস্তে কাজ করে, মানে ফাঁকিবাজি করে আর কি। তো ওরা একসময় হ্যাঁ হ্যাঁ, আমি দেখা গেছে হ্যাঁ। অনেকে আছে, আমি আজকে একটা কাজ উঠে অফিস থেকে বেরিয়ে যাবো, আমার তো কাজ জি, দরকার জি, নাই, জি। করবো না। কেউ আছে সিনসিয়ারলি করছে, ও 4টা কাজ উঠাই দিল একদিন অফিস, সেটাই এরকম হয়তো আসলে। এরকম হয়, কিন্তু এরকম ক্ষেত্রে ওরাও ধরে ফেলে, ওরা এক সময় আপনার প্রতি কি বলে আপনার প্রতি আগ্রহ হারা ফেলবে। এটা মানে নিজের আমি পায়ে আসলে এখানে কিউরিওসিটি যে ওই ফাঁকিবাজি না, আমি মাইনরলি করলাম, আরেকজন মাইনরলি করলো, কিন্তু কাজের গতি তো আসলে সবার একরকম না, সেই ক্ষেত্রে পেমেন্টটা তো ভেরি করবে। না, আসলে পেমেন্টটা ভেরি করবে না, পেমেন্ট পাবেন, কিন্তু আপনি একটা সময় আপনি কি করবেন, ওই তো আপনাকে একটা কাজের পরে কি করবে, সে তো মার্কিং কম দিবে, সে বুঝবে যে আপনি স্লো কাজ করছেন, আপনি টাইম বাড়াচ্ছেন টাকা নেওয়ার জন্য, ধান্দাবাজি। আচ্ছা এটা কিন্তু না, এটা ওরা জানা ছিল। না অবশ্যই ওরা কিন্তু খুবই টেকনিক্যাল, আপনাকে সুযোগ দিবে, ভাই তোমায় ছেড়ে দিলাম, তুমি এখান থেকে যা নেওয়ার নাও। এখন আমরা বাঙালি কি করবো, সব খাবো, তাই না? তখন সব খাবো না, Right, right. পরে কিন্তু সবাইটাই শেষ করে দিব আমরা, এটাই হয়। আমরা মার্কেট প্লেসে আমরা নষ্ট করছি অনেকে বাঙালিরা, তখন একটা কাজ পাই না, তখন দেখা যাচ্ছে আমরা এসব মানে সবকিছু। তো এরকম না ব্যাপারটা, আসলে ওরা খুবই, এবং সিস্টেমটা ইন্টেলিজেন্ট, মানে এদের এআই সিস্টেমটা এত না। আমি যা যা মনে করতেছি, আমি আপনি যাই মনে করতেছি, প্রত্যেকে কিন্তু এটা বুঝি জানি, ওরাও জানে। তো আমি স্কিপ করলাম আপওয়ার্ক মার্কেট, আমি একটু ফাইবারে ঢুকি। হ্যাঁ আচ্ছা, জি, হ্যাঁ যদি আচ্ছা আমার ভাই, আরেকটা জিনিস জানার ছিল। জি জি আচ্ছা, ওই ওরা যে পেমেন্ট করবে, আমার কাজের কোয়ালিটি, ধরেন আমি একটা কাজ করে দিলাম, কিভাবে জাজমেন্টটা করবে? জাজমেন্টটা খুবই সহজ। জাজমেন্টটা ওই যে বললাম প্রথমে, আপনি তো ধরেন কি আপনার যে বিগিনার হিসেবে প্রথমত আপনাকে কাজ দিবে, সে দেখবে, হ্যাঁ। তো
আমরা যেটা সফটওয়্যারে পোস্টিং দিই নর্মালি, আমরা তো সফটওয়্যারে পোস্টিং দিয়ে কাজ করবো, আমরা তো অ্যাকাউন্টিং সফটওয়্যার বেস করে কাজ করব। তো সে যদি না বুঝে, আপনার তো বুঝে দিতে হবে, তাই না? হয়তো সে কিছু বুঝেও, যদি সে বুঝে ভালো, যদি সে বুঝে তারপরে ওই সে একটু তো ট্র্যাক করার চেষ্টা করবে যে কি করছেন। যদি আপনি কোনো মতে বুঝে বুঝে যে ভুল করছে, অথবা সে যখন ট্যাক্স প্রিপারেশন যাবে তখন আপনার ভুলগুলো কিন্তু ধরা যাবে, তখন আপনি নিজের বলে নিজেই মানে কুড়াল মারছেন মনে করতে হবে। তো এগুলা যারা করবে তারা এগুলা চিন্তা ভাবনা করে মানে সলিডলি কাজ করার চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ভুল করার মানে আপনার পায়ে কুড়াল মারছেন। আপনি তো একদিনের জন্য কাজ করবেন না, মাথা থাকবে যে আমি জি লং টার্ম কাজ করবো, সো আমাকে তার হয়ে কাজ করতে হবে। আপনি জি ফাঁকি জি, মারবেন, তাহলে পরে কাজ দিবেন আর কি। সেটাই ঠিক আছে, ফাঁকি মারছেন তো আপনি ধরা গেছেন, এটাই মনে রাখবেন। তো লং টার্মে যারা কাজ তারা এগুলো আসলে করে না। আচ্ছা, ফাইবারে ঢুকে একটু, আমরা সময় 10 মিনিট ইনশাল্লাহ শেষ করে দেবো, সব কাজ কথা প্রায় শেষ। ভাইয়া দেখতেছি। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, হ্যাঁ, অনেকে হয়তো দেখছেন। তো ফাইবারে যেটা হয়, ফাইবারে এখানে আমরা তো আপনাকে দেখছি আমরা অ্যাপ্লাই করি না ক্লায়েন্টের জবগুলো, আর ফাইবার হচ্ছে আমরা গিগ জমা দিই, অর্থাৎ আমাদের পারফরমেন্স অথবা আমাদের যে সেলিং আমরা কি জানি কি বুঝি। সাপোজ এখানে একটা গিগ আছে, এই লোকের একটা গিগ, সাপোজ আমি একটা ক্লায়েন্ট, আমি এখন এই ক্লায়েন্ট দেখতেছি সে কি কি পারে, এগুলোকে গিগ বলে আর কি, হ্যাঁ গিগ বলে। রিড মোর, তার কি কি দক্ষতা সে লিখছে, তারপরে তার একটা প্রাইস আছে এখানে, যে প্রাইস বেসিক স্ট্যান্ডার্ড সে বলে দিছে, হ্যাঁ। এখন আমি যদি ধরেন তাকে নিতে চাই বা তার থেকে কাজ নিতে চাই, আমি দেখবো হয়তো তার কি কি আছে, সে কন্টিনিউ করে আমি এখানে অর্ডার দিলে তার সাথে আমার কাজ হয় আর কি, আমি যদি এজ এ ক্লায়েন্ট। ফাইবারে যেটা হয়, গিগ জমা রাখতে হয়, সুন্দর প্রোফাইল করে সেট আপ করে গিগ জমা দেওয়ার পরে বিভিন্ন ক্লায়েন্টস আপনাকে হায়ার করবে। এখন ফাইবারে একটা ইয়ে হচ্ছে, সিস্টেমটা অন্যরকম। এখানে আপনি দেখতে পারতেছেন না, আপনাকে ক্লায়েন্ট দেখবে। এখন আপনাকে কি করতে হবে, উপরে উঠে দেবে নিজেকে। হয়তো একটা সার্চ করলো, সাপোজ আমি এখন একটা ক্লায়েন্ট, সাপোজ আমি লিখলাম কি বুক কিপিং লিখলাম এখানে, যে আমি সার্চ করতেছি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে বুক কিপিং। আমি একটা আমার কোম্পানির জন্য বুক কিপিং করবো, কুইক বুকস বুক কিপিং, আমি সার্চ করলাম, বুক কিপিং করলাম। কি হচ্ছে এখানে উপরে এই নামগুলো, এই লোকগুলো আসে, তাই না? এই লোকগুলো আসলে আমি কি করবো, ধরো আমি ক্লায়েন্ট, আমি কি করবো, যে চারটা ভালো লাগতেছে, ইমেজটা ভালো লাগছে বা আমার চোখে ভালো লাগতেছে, ক্লিক করে তাকে অর্ডার দিব। এভাবে হয় আর কি কাজগুলো। অর্ডার পাওয়ার পরে এখানেও সেই ফিক্স এবং আওয়ারলি কাজের স্কোপ আছে। তো সব কিছু মানে দুই রকম আর কি। একটা হচ্ছে আমি অ্যাপ্লাই করতেছি, আর একটা হচ্ছে আমাকে দিচ্ছে আর কি। দুই ধরনের স্ট্র্যাটেজি। এবার আমরা একটা ফ্রিল্যান্সারে চলে যাই। freelancer.com-এ এখানে ধরেন তার ড্যাশবোর্ড এরকম, এখানে বিভিন্ন ব্রাউজ করে প্রজেক্ট দেখা যায়, কাজগুলো দেখা যায়। এখানে ঠিক আপওয়ার্কের মতো আপনার কাজগুলো দেখে আপনাকে বিট করতে হয়। তার একটা কথা বলে রাখি, এখানে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে ওই যে কানেকশন কিনতে হয় মাঝে মাঝে, বা আপনি হয়তো এখানে দুইটা প্ল্যান থাকে, একটা হচ্ছে বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যান, আর একটা হচ্ছে আপনার আর কি, মানে কি বলে প্রফেশনাল, এটার কি বলে ভুলে গেছি। দুইটা প্ল্যান থাকে, ওই দুইটা প্ল্যান আপনাকে আপডেট করতে হয়, তখন আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে করতে হয়। সেক্ষেত্রে আপনার এটা মাথা থাকতে হবে যে আপনার আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার ইউজ করতে আপনার ডুয়েল কারেন্সি একটা অ্যাকাউন্ট, মানে ক্রেডিট কার্ড থাকা চাই। সেক্ষেত্রে আপনার এগুলো লাগবে আপনি যদি প্রফেশনাল মার্কেটে আসেন। তো ফ্রিল্যান্সের ক্ষেত্রে যেটা হয়, এই যে প্রজেক্ট এখানে ব্রাউজারে যে প্রজেক্ট ব্রাউজার করে আমি এখানে বিভিন্ন জব আমি যদি লিখি, সেই আপওয়ার্কের মতো কুইক বুস্ট লিখি, বিভিন্ন প্রজেক্টগুলো যারা পোস্ট করে তাদের এগুলো দেখা যায়। এই যে এখানে ক্লায়েন্টস যারা উপরে দিচ্ছে তাদের, যেমন এখানে কি হচ্ছে বুককিপারের কাজটা কি বলছে সে, এখানে সে ডিটেলস লিখে দিয়েছে আমাকে কি কি স্কিল লাগবে, কি কি জানা লাগবে ইত্যাদি সব লিখেছে। দেন স্কিল রেকর্ড এগুলো লেখে। অ্যান্ড এখানে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, আমার কি অবস্থা, আমি সেই অবস্থা দিয়ে ধরে আমি তাকে একটা সুযোগ দিবে আর কি অ্যাপ্লিকেশনের জন্য। তো আমি ফ্রিল্যান্সারে কাজ করি না আসলে, বাইরেই কাজ করা হয় ম্যাক্সিমাম। আপওয়ার্কে কাজ করি, আর বাইরেই কাজ করা হয়। ফ্রিল্যান্সার আমার দিন ঢুকিনের জন্য অনেক কিছু সেটিং হয়ে আছে। তো মোটামুটি আপনার টার্গেট হবে হচ্ছে ধরেন ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য যে লিঙ্কডইন থাকে বা ইন্ডিয়ান, এগুলোতে টার্গেট রাখেন আর কি, ভালো হবে। ফ্রিল্যান্সারও করতে পারেন। এই হলো মার্কেট প্লেস। এবার একটু অ্যাকাউন্টিং সফটওয়্যারটা দেখি, আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যারটা যদি দেখি, কুইক বুকসটা দেখি, কুইক বুক ড্যাশবোর্ডটা আসলে দেখতে কেমন। কুইক বুকস,
কুইকবুকস অনলাইন লগ ইন করতেছি। কুইকবুকস এবং জিরোতে একটা সার্টিফাইড সিস্টেম আছে, এটা হচ্ছে প্রোডাক্ট বেজার সার্টিফাইড বলে আর কি। এটা হচ্ছে আপনার কুইকবুকসের ড্যাশবোর্ড আর কি। তো এটার এখানে যেমন এখানে সেটিং অপশন আছে, এখানে সেটিংয়ে বিভিন্ন কোম্পানি সেটআপ থেকে শুরু করে বিভিন্ন ইনভয়েস স্টাইল, চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করা যায়, বিভিন্ন পেরোল সেটিং, বিভিন্ন সেটিংগুলো এই গিয়ার এখানে থাকে আর কি। তারপর সাবস্ক্রিপশন চেঞ্জ করতে চাইলে এখানে করা যায়। তারপরে বিভিন্ন ইম্পোর্টিং সিস্টেম এখানে আছে। তারপরে অর্থাৎ ইন টোটাল সেটিংটা এখানে থাকে এই গিয়ার অ্যাকাউন্টটায়। আর এখান থেকে আমি ইচ্ছা করলে আমার অ্যাকাউন্টের যে সেট আপটা আমি করতে পারি, বিভিন্ন প্রোডাক্ট বেজার, আমি যেহেতু প্রোডাক্ট বেজার সার্টিফাই এখানে দেখতে পারি। এখানে প্লাস আইকন একটা অপশন আছে, এখানে আমি সরাসরি ক্লিক করে এখানে ইনভয়েস, মানে ব্রডলি হচ্ছে কাস্টমার, ভেন্ডর, কাস্টমারের সেই অপশানগুলো আছে, ভেন্ডর নিচে অপশান মানে এগুলো আছে, আর এমপ্লয়ি আদার্স এগুলো থাকে আর কি। এখানে আমি সরাসরি ইনভয়েস ক্লিক করে বিভিন্ন ইনভয়েসগুলো ইম্পোর্ট দিতে পারি, বা ভেন্ডরসের যে তথ্যগুলো আছে ওগুলো ক্লিক করে আমি মানে তথ্য দিতে পারি। আর লেফট এখানে যে মেনুগুলোতে এটা আর কি আছে, প্রোডাক্ট বেজার, আমি যেহেতু প্রোডাক্ট বেজার আমার এখানে ট্রেনিং, এখানে গেলে ট্রেনিংগুলো বিভিন্ন আপডেট ট্রেনিংগুলো দেখতে পারি। তারপরে অ্যাপস, এদেরও একটা অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস ইউজ করে আপনি যেমন কাজগুলো ইজিলি করতে পারেন। বিভিন্ন ক্লায়েন্টসে অনেকগুলো অ্যাপস পাওয়া যায় যেটা কুইকবুক সাজেস্ট করে। তারপরে এই ওভারভিউ অপশন আপনি টোটাল বিজনেসটা দেখতে পারেন, তার মানে তার বিজনেসটা কি। নর্মালি যেটা কুইকবুক যদি কোনো কাজ পায় কোনো ক্লায়েন্টসের, নর্মালি আমাদের ওভারভিউ দেখতে হবে যে তার আসলে বিজনেসের কী অবস্থা। ওভারভিউ দেখলে সব ইন ডিটেলস দেখা যায়। ড্যাশবোর্ড দিলে তার বিজনেসের নেচারটা দেখা যায়। ব্যাংকিং প্যানেল থাকে, ব্যাংকিং প্যানেলের মধ্যে কী কী থাকে, ব্যাংকিং প্যানেলের মধ্যে হচ্ছে যেমন এগুলো থাকে, ব্যাংকিংয়ের যে কাজগুলো, এটা যখন আমরা ট্রেনিংয়ে যাব তখন দেখা যাবে ইনশাল্লাহ। সেলস অপশন থাকে, ক্যাশ ফ্লো দেখা যায়, এক্সপেন্স দেখা যায়, পেরোলে অনেকগুলো অপশন থাকে এখানে। তারপর টাইম অপশন আছে, টাইম অপশন দিয়ে এমপ্লয়ীদের জন্য ইউজ করা হয় আর কি। তারপর রিপোর্ট সেকশনে হিউজ রিপোর্ট নেওয়া যায়। আমরা নর্মালি ধরেন আমাদের সফটওয়্যারগুলো লোকালে যে ইউজ করি, যেমন নর্মালি ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস বা অন্যান্য কিছু রিপোর্ট আমরা করতে পারি। কিন্তু এখানে এমন একটা সুন্দর একটা সফটওয়্যার করছে কুইকবুকস, হিউজ রিপোর্ট এখানে আছে, হিউজ রিপোর্ট। ট্যাক্সের একটা বাটন থাকে এখানে, ট্যাক্সে যেমন এটা তো ইউএসএ বেস সফটওয়্যার আমার এটা আর কি। সেলস, পেরোল, 1099, ফাইলিং ট্যাক্স, কোম্পানি ফাইলিং ট্যাক্স এগুলো করা যায়। অ্যাকাউন্টিং এখানে চার্ট অফ অ্যাকাউন্টস আমি কি করতে পারতেছি, আবার রিকনসাইল করতে পারতেছি, ইত্যাদিগুলো থাকে আর কি। মোটামুটি সুন্দর একটা সফটওয়্যার। আপনারা জিরোটা যদি একটু দেখি, জিরোতে কি বলছে, কি অবস্থা। কুইকবুকসের কি ফিচারগুলো এর আগে দেখছিলেন কেউ? মানে ড্যাশবোর্ডে দেখা, আচ্ছা, কেমন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে নাকি? না, তেমন একটা কঠিন মনে হচ্ছে না, ইআরপি সিস্টেম। হ্যাঁ, এটা কিন্তু ডেস্কটপ আছে, ডেস্কটপ কিন্তু আরো মানে আরো হিউজ কনসেপ্ট। ডেস্কটপ পরে দেখা যাবে। এটা আমরা একটা ডেমো কুমার দিকে, এটা জিরো আর কি, জিরো ড্যাশবোর্ড, এটাও চলে। এটা কুইকবুকস থেকে কিছুটা কম প্রাইসে আর কি। অনেক ক্লায়েন্ট আবার এটা চুজ করে যে এটা একটু কমে পাওয়া যায়। কুইকবুকসের যে হিউজ কনসেপ্ট, সেটা অনেকে আবার দাম দিয়ে এগুলো কিনে ইউজ করে। ঠিক জিরোতে আপনার এটা এরকম থাকে। আসলে কি সফটওয়্যারের, সব ধরনের সফটওয়্যারের কি ফাইনাল যে জিনিসটা রিপোর্টিং, না, রিপোর্টিং কিন্তু সবার কিন্তু একই, রিপোর্টিং তো একই হবে, কিন্তু ইনপুটের ক্ষেত্রে যে ইনপুট সিস্টেমটা এক একজন এক একভাবে করছে। যেমন আপনার সাথে এখানে অনেকে তো পার্টিসিপেন্ট আছে, সবাইকে একজন একরকম, তাই না? সবাই তো একরকম না, এক একজন এক এক ধরনের জ্ঞান অধিকারী, একজন অনেকে এক একজন এক এক কিছু জানে। সেই হিসাবে এরকম অ্যাস বা যতগুলো আপনার আছে, প্রত্যেকে নিজস্ব মতো একটা জিনিস বানাতে চায় আর কি। এখানে সি ইনপুট সিস্টেম, আপনার অ্যাকাউন্টিং সিস্টেম, এখানে যেমন রিপোর্ট বা এগুলো দেখা যাচ্ছে। তারপরে বিজনেসে গেলে আমরা ইনভয়েস বা যেগুলো আমরা ইনপুট দিই আর কি, এগুলো সব পাওয়া যাচ্ছে। তারপর প্রজেক্টে কোনো কাজ করলে এখানে দেখা যাচ্ছে এই আর কি। এগুলা জিরোর ড্যাশবোর্ড আর কি, আরও আছে। আমরা এবার একটু কোর্সটা আমরা একটু আলোচনা করি। সফটওয়্যারতে দেখলাম, মার্কেট বেসে বললাম, আমরা একটু কোর্সটা আমাদের প্ল্যানটা কি। আমাদের কোর্সটা যেহেতু এনএসডিএ কর্তৃক পরিচালিত হচ্ছে, তো ওরা এটাকে সুন্দর করে একটা ডিজাইন করছে। সেটা হচ্ছে 3টা পার্টে করছে। আমাদের কোর্স প্ল্যানের মধ্যে হচ্ছে যে আমাদের নাম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা আমাদেরকে এনএসডিএ সরাসরি করছে এবং খুবই সুন্দর একটা স্ট্রাকচার করে তৈরি করা হয়েছে, যেটা আমি পছন্দ করি। আসলে আমিও এখানে চেষ্টা করতেছি আমি কিছু শেখার জন্য বা অন্য কাউকে যদি আমি কনসেপ্টটা শেয়ার করতে পারি।
প্রথম হচ্ছে জেনারিক কম্পিটেন্সি। জেনারিক কম্পিটেন্সির মধ্যে এটা আছে, মানে ব্রডলি যেটা আছে, ইংলিশ এবং কমিউনিকেশন, ক্লায়েন্ট কমিউনিকেশনগুলো কীভাবে হয়, এভাবে বিভিন্ন সেক্টর ওয়াইজ একটা ব্রিফ একটা আছে। তো এই দুইটা সেগমেন্ট নিয়ে আমরা হয়তো একটা ক্লাস করার প্ল্যান আছে, যেটা 2 ঘন্টা ব্যাপী হবে একদিনের। এরপরে হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিজ একটা আছে। এখানে আছে ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন সফটওয়্যার, যেমন বিভিন্ন ওয়ার্ডে কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড বিশেষ করে। তারপরে বিভিন্ন হেল্পফুল সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করতে হয়, অপারেট করতে হয় কম্পিউটার কীভাবে, অনেকে হয়তো অনেক কম্পিউটার অপারেট করতে ভালোভাবে যায় না, সেগুলো দেখানো হবে। তারপরে বিভিন্ন সফটওয়্যার প্রিপেয়ার প্রেজেন্টেশন, তারপরে ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কী কী ধরনের জিনিসগুলো জানা লাগে বা করা লাগে, তারপরে ইথিক্যাল স্ট্যান্ডার্ড জানা কীরকম লাগে ওয়ার্ক প্লেসে। এই টোটাল এখানে ক্লাস হচ্ছে কটা, 2, 3, 5টা, 5, 4, 9টা, 9 একে 10টা ক্লাস গেল। এরপর হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস। এর মধ্যে হচ্ছে আপনার এর মধ্যে ক্লাস বেশি হবে, যার মধ্যে আমরা ধরেন এই সফটওয়্যার স্কিল মধ্যে আমরা যেটা দেখাবো মেইনলি হচ্ছে আমাদের ফোকাস প্রজেক্ট ওয়াইজ কাজ থাকবে হচ্ছে কুইক বুকস অনলাইন, আর পাশাপাশি আমরা ট্যালি, তারপর রেড বুক আর জিরো, এগুলোর একটা বেসিক একটা আইডিয়া দিব আর কি। বাট আমাদের কাজ করবো হচ্ছে কুইক বুকস অনলাইনে। এখানে প্রজেক্ট কীভাবে, একটা প্রজেক্ট হতে থাকবে, আমাদের একটা প্রজেক্ট থাকবে এক্সেল বেস বা বিভিন্ন ফাইল দিয়ে একটা প্রজেক্ট ফাইল তৈরি হবে। এটা দিয়ে আমরা একবারে সফটওয়্যার সেটিং থেকে শুরু করে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব, মানে একটা প্রজেক্ট মানে কি বিজনেস প্রজেক্ট যেভাবে হয় আর কি, যা যা করা সব ধরনের কাজ আমরা এখানে প্রেজেন্ট করে রিপোর্টিং পর্যন্ত শেষ করে, এটা হচ্ছে টোটাল আমাদের কোস্ট স্ট্রাকচার প্ল্যানিং আর কি। তো এটা একটা ভালো একটা আসলে প্রজেক্ট, যেহেতু এটা নতুন একটা উদ্যোগ আর কি, নতুন। আমরা অবশ্যই লাকিলি ফার্স্ট টাইম, যেহেতু পরীক্ষাটা কি অনলাইনে হবে? পরীক্ষাটা আসলে এই ব্যাপারে আমি মনে হয় রবিউল ভাইকে ছেড়ে দিই। এখন ফ্রিল্যান্সিংটা আমরা মূলত ফোকাস করতেছি এই কারণেই যে প্রধানমন্ত্রী নিজে এটার প্রতি খুবই আগ্রহী, এবং যে উনি জানেন এখন যে আধুনিক বিশ্বে মানুষ বসে নাই কোনো দিক থেকে। তো আপনি যখন এই কাজটা শিখে এমএসডি, মানে আপনার যে 3 মাস যখন আপনি কাজটা শিখে এমএসডিও তে আমরা আবেদন করবো আপনাদের সবার ডাটা দিয়ে, যে আপনাদেরকে অ্যাসেসমেন্ট করানোর জন্য। আপনাদেরকে অ্যাসেসমেন্ট করানো হলে যেদিন আপনাদের অ্যাসেসমেন্টটা হবে সরাসরি হবে, অনলাইনে না। এটা হবে যে এলসিবিএস আমাদের যে প্রতিষ্ঠানটা সেখানে হবে। আপনাকে একদিন আসতে হবে, একদিন এখানে সময় দিতে হবে, ওই দিনে আপনাদের অ্যাসেসমেন্টটা হবে। অ্যাসেসমেন্টটা হলে যারা কম্পিটেন্ট হবেন, আসলে এখানে অ্যাসেসমেন্টটা বড় কথা না, বড় কথা হলো যে আমি আমার কাজটাকে প্রুভ করে আমি যখন একটা সার্টিফিকেট অর্জন করব, এই সার্টিফিকেট অর্জন করা মানে কি, আমি যখন বায়ারদের সাথে কাজ করতে যাব তখন আমি তাদেরকে বলতে পারবো যে দেখ আমি সরকারের একজন সার্টিফাইড ফ্রিল্যান্সার। মানে তখন বায়াররা কি হবে, সে কি বুঝবে যে না উনি তো কাজ জানে, না জানলে তো সে সরকারি সার্টিফিকেট পেতো না, তার মানে তাকে কাজ দেওয়া যায়, সে কাজটা ঠিকমতো করতে পারবে, আপনার প্রতি তার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। এখন আর যদি কারো কিছু জানা থাকে এই বিষয়ে তাহলে প্রশ্ন করতে পারেন, আমাদের যে ট্রেনার আছেন উনি আনসার করবেন, বা আমিও আছি আপনাদের যদি আর কোনো কিছু জানা। জি, আমি একটু বলি, সেটা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাকসেসফুল, আমাদের যে টার্গেট ছিল কনসেপ্ট সবই শেয়ার করার চেষ্টা করছি। তো এটা করলে আপনাদের লাভ শুধু অনলাইনে হবে তা না, অফলাইনে আপনার বিভিন্ন ধরনের কনসেপ্ট তৈরি হবে। জি, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন শেষ করব। যে আহমেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, এই বিষয়ে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এখানে শেষ করতেছি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।